রূপায়ণের বড় আপুর নাম অলিন্দ্রিয়া চৌধুরী। বাসায় এত কঠিন নাম কেউ ডাকতে পারে না, তাই নাম ছোট করা হয়েছে। ছোট করে ডাকা হয় লিয়া। অ আর ত্রি বাদ দেয়া হয়েছে। নাম ছোট করবার ব্যাপারে সবচেয়ে দক্ষ হলেন ছোট চাচা। তিনি সহজেই যে কোনো নাম ছোট করে ফেলেন। যেমন অঙ্কন ভাইয়ার নাম ছোট করে দিয়ে দিলেন অঙ্ক। সাথে এও বলে দিলেন যার নামে অঙ্ক তার কোনোদিন কোনো অঙ্ক ভুল হবে না। সে সারা জীবন অঙ্কে প্লাস পাবে। তবে অঙ্ক ভাইয়া ক্লাস 9-এ উঠে গেলেও এখনো পর্যন্ত একবারও অঙ্কে প্লাস পায়নি। ছোট চাচা বলেছেন, এ নিয়ে চিন্তা করবার দরকার নেই। ভবিষ্যতে তুই অঙ্কে নোবেল পাবি। অঙ্ক ভাইয়া চিন্তিত মুখে বলল, কিন্তু চাচা অঙ্কে তো নোবেল দেয়া হয় না। দেয়া হয় না তো কি হয়েছে? তুই এমন জটিল অঙ্ক আবিষ্কার করবি যাতে কমিটি তোকে নোবেল দিতে বাধ্য হয়। অঙ্ক ভাইয়া দিনরাত অঙ্ক আবিষ্কারের চেষ্টা করছেন। সেদিন বললেন, জানিস ছাগল আর বেগুন নিয়ে জটিল অঙ্ক বানিয়েছি। একটা ছাগল দিনে 2 লক্ষ বেগুন খেতে পারে, এরকম 125টা ছাগল কত একর জমির বেগুন একদিনে খেতে পারবে? মাকে দেখাতেই মা বললেন, একটা ছাগল দিনে 2 লক্ষ বেগুন খায়? বলিস কি? এটা কি ছাগল না রাক্ষস রে? মায়াবু বললেন, ছাগলের উপরে মনে হয় আম্মা জিন আছর করছে। জিন আছর করলে কিছুই অসম্ভব না। জিন যদি আপনারে আছর করে আপনি নিজেও হাজার হাজার বাইগুন খাইতে পারবেন গো আম্মা। রূপায়ণের নামটিও ছোট করা হয়েছে। নাম বিশেষ সুবিধার হয়নি। রূপা করলে মেয়েদের নাম হয়ে যায়। তাই ছোট চাচা বললেন, রূপ আর অ বাদ দিয়ে পান। বাসায় সবাই রূপায়ণকে পান বলেই ডাকে। রূপায়ণকে যখন পান বলে ডাকা হয় তার জবাব দিতে ইচ্ছা করে না। এছাড়াও কাউকে পান চিবিয়ে খেতে দেখলে রূপায়ণের মনে হয় তাকে চিবিয়ে খেয়ে ফেলা হচ্ছে। দাদুই তো মাঝে মাঝেই বলেন, কইরে পান এদিকে আয়, আজ তোকে সুপারি দিয়ে খেয়ে ফেলি। কি সাংঘাতিক! সাথে অন্য টেনশনও আছে। বড় হয়ে না আবার পানওয়ালা হতে হয়। তবে রূপায়ণ খুব মন দিয়ে পড়ছে, তাকে যে করেই হোক ক্যাডেট কলেজে চান্স পেতেই হবে। এতে করে যদি পানওয়ালা হওয়া থেকে বাঁচা যায়। তবে লিয়া আপু রূপায়ণকে পান বলে কখনোই ডাকেন না। বড় মিষ্টি করে ডাকেন রূপা ও মাই সুইট ব্রাদার। প্রতিবার ডাকার সময় বলেন মাই সুইট ব্রাদার। আর অঙ্কন ভাইয়াকে ডাকেন অঙ্কন ও মাই মিট ব্রাদার। যখন দুজনকে একসাথে ডাকতে হয় তখন সংক্ষেপে ডাকেন মাই সুইট মিট ব্রাদার্স। লিয়া আপু বুয়েটে পড়ছেন। তার বিষয় ট্রিপল ই। এসব পড়তে তার মোটেও ভাল লাগে না। পড়ছেন শুধু বাবার ভয়। রূপায়ণের বাবা ডা জিল্লুর রহমান চৌধুরী একজন ইএনটি স্পেশালিস্ট। অথচ 12 মাসে তার নিজের নাক বন্ধ থাকে, গলা খুচখুচ করে এবং কান চুলকায়। প্রায় প্রতিদিনই তিনি নাকে মেন্থল স্টিম নেন, আদা গরম পানি খান এবং কানে কটন বার দিয়ে খুচাখুচি করেন। দাদুই বাবাকে প্রায় বলেন, হ্যাঁ রে জিলু, কি ঘোড়ার ডিমের ডাক্তারি শিখেছিস? তুই নিজেই তো রোগী। চিকিৎসা কিছু জানিস বলে তো মনে হয় না। বাবা কঠিন গলা করে বলেন, আমার ডাক্তারি নিয়ে কিছু বলবেন না বাবা। এর থেকে দরকার হলে 2টা চড় দিয়ে দেবেন। সাথে সাথেই দাদুই বাবাকে চড় মারার ভঙ্গি করেন। বাবা ভয়ে গাল সরিয়ে নেন। শেষ অবধি চড় মারেন না। তবে দাদুই বলেছেন একদিন ঠিকই চড় মারবেন। বাবার সব দাঁত পড়ে যাবে। আমরা অধীর আগ্রহে সেই দাঁত পড়া দেখার অপেক্ষা করছি। লিয়া আপুর এই মিন লাইফ হলো পেইন্টার হওয়া। সপ্তাহে একদিন তিনি রংচং নিয়ে ছবি আঁকার চেষ্টা করেন। তিনি যখন ছবি আঁকেন আমি আর অঙ্ক ভাইয়া মনোযোগ দিয়ে তার ছবি আঁকা দেখি এবং কোথায় কোন রং কম পড়ছে বেশি পড়ছে বলে দিই। তবে আঁকাআঁকি কিছু হয় বলে মনে হয় না। লাস্ট উইকে তিনি ব্ল্যাক আর এরোর 3টা শেড নিয়ে সারাদিন আঁকলেন। বিকেলে বুয়া চা দিতে গেলে লিয়াপু জিজ্ঞেস করলেন, ছবি কেমন হয়েছে বলতো মায়াবু? বুয়া অনেকক্ষণ ভেবে বললেন, বড়ই সুন্দর একটা মিষ্টি কুমড়া আঁকছেন গো আপা। তবে মিষ্টি কুমড়াটা বেশি পুক্ত হয় নাই।
কাটলে দেখা যাবে ভিতরে এখনো দানা হয় নাই। লিয়া আপু সহ আমাদের সবার মন খারাপ হয়ে গেল। তবে আমাদের ধারণা লিয়াপু একদিন ঠিকই এমন কিছু একটা এঁকে ফেলবেন যে দুনিয়ার সবাই তাকে লিওনার্দো দা ভিঞ্চি অব বাংলাদেশ বলবে। লিয়া আপুর সব থেকে অপছন্দের বিষয় বিয়ে। তিনি বলেছেন বিয়ে করলে ছেলেরা হয়ে যায় বেকুব গাদা আর মেয়েরা হয়ে যায় দুষ্টু গাধি। তার এই মহান ধারণায় অভিভূত হয়ে আমরা 3 ভাই বোন ঠিক করলাম আমরা কখনোই বিয়ে করব না। আপু গভীর রাত জেগে বারান্দায় হাঁটাহাঁটি করে পড়াশোনা করেন। এ সময় তার পরনে থাকে ব্ল্যাক 3/4 লেগিংস আর পিঙ্ক কালারের টি শার্ট। মাথার চুলগুলো বানিটেল বাঁধেন, তার উপরে পরেন সবুজ প্রিন্সেস হ্যাট। এটা তার রিডিং টাইম ইউনিফর্ম। টি শার্টটা লিয়া আপু নিজের ডিজাইন করা, এতে নেভি ব্লু কালার দিয়ে লেখা ইটস রিডিং টাইম, ডোন্ট নো। তিনি বলেছেন, পড়াশোনার একটা ডেফিনিট ইউনিফর্ম থাকা উচিত, বুঝলি? এতে ইজিলি কনসেন্ট্রেট করা পসিবল। দেখিস না শেফরা, নার্সরা, ডক্টররা, পুলিশেরা যেমন পড়ে তেমনই। পড়াশোনাটা তো তার থেকেও হার্ড প্রফেশন, এজন্যই তিনি যখন এই ইউনিফর্মটা পরে পড়াশোনা করেন তখন তাকে সব থেকে বেশি সুন্দর লাগে। তার ফর্সা পা দুটোকে কোমল কাশফুলের মতো দেখায়। তার গলার মুক্ত লকেটটা তখন এদিক ওদিক দুলতে থাকে, ঠিক যেন বারবি প্রিন্সেস। রূপায়ণ জানে, দীপিকা পাড়ুকোন যদি লিয়াপুকে দেখতেন তবে বলতেন, हे ऑल इंद्रिया तुम पद्मावती बनोगी, तुम्हारी खूबसूरती तो चांद को भी शर्मिंदा कर देगी, प्लीज बन जाओ ना पद्मावती। রূপায়ণ মনে মনে ভাবে লিয়া আপুর মতো দ্বিতীয় কোনো বারবি প্রিন্সেস যদি তাকে এসে রিকোয়েস্ট করে তবে সে বেকুব গাদা হতেও রাজি আছে। কিন্তু সে জানে তার এই আপুটির মতো বারবি প্রিন্সেস পৃথিবীতে আর একটিও নেই। শুধু এই পৃথিবী কেন, আশেপাশের কোনো পৃথিবীতেও নেই। রূপায়ণের জন্য কমিক্স কিনতেই লাইব্রেরিতে আসা। লাইব্রেরিতে ঢুকতেই অল ইন্ডিয়া ছোটখাটো শখ খেল। ক্যাশ কাউন্টারে একটি ছেলে খুব মনোযোগী হয়ে জব সলিউশনস করছে, সাথে সাথে বই কেনাবেচার টাকা রাখছে। নীলক্ষেতের এই লাইব্রেরিটিতে অল ইন্ডিয়া আগে অনেকবার আসলেও এই ছেলেটাকে দেখেনি। অল ইন্ডিয়া আগ্রহী হয়ে কিছুক্ষণ ছেলেটার পড়াশোনা দেখলো। সে পড়ার ফাঁকে ফাঁকে খাতায় নোট করছে। মাথার চুল উস্কো খুস্কো, বেশ অনেকদিন চুল না কাটলে যেরকম দেখায়। পরনের ব্লু টি শার্টের একদিকের হাত পুরাই গুটানো, জিন্সটাও ধোয়া হয়নি অনেকদিন। পৃথিবীর কোনো দিকে যেন আগ্রহ নেই, সব মনোযোগ বইয়ে। তাও যেন দেখতে ভীষণ অন্যরকম ভালো লাগছে। বিল পেমেন্টের সময় অল ইন্ডিয়া নিজে থেকে কথা বলল, আপনি কি জবের জন্য পড়ছেন? ছেলেটা মলিন করে হাসল, যেন হাসতে তার ভীষণ বিরক্ত লাগে। লাইব্রেরিতে কেন? এত ক্রাউড, এর মাঝে পড়া হয়? পড়ে ফেলি, কষ্ট করে। বাসায় কেন পড়ছেন না? ছেলেটা বিলের বাকি টাকা ফেরত দিতে দিতে বলল, বাসা নেই, মেসে থাকি। অল ইন্ডিয়া চলে এলো। পরদিন ক্লাস শেষে অল ইন্ডিয়ার মনে হলো লাইব্রেরিতে আরেকবার গেলে কেমন হয়। ছেলেটাকে দেখে আসা যাক। ছেলেটা কি ভাববে? যা খুশি ভাবুক, অল ইন্ডিয়া তো বই কিনতে যাবে। গিয়ে ছেলেটাকে পাওয়া গেল না। তবে ক্যাশ কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেল ছেলেটা এখানে পার্ট টাইম জব করে। বিকেল 5টা থেকে বসে মাস 2 হলো কাজ করছে। ক্যাশ কাউন্টার সামলানো বাবদ সে কোনো বেতন নেয় না, শুধু লাইব্রেরি থেকে তার প্রয়োজনীয় বইগুলো পড়ে নেয়। তার নাম নাহিদ হাসান। পরের দিন বিকেল 5টার আগেই অল ইন্ডিয়া লাইব্রেরিতে হাজির হলো। গিয়ে দেখে নাহিদ হাসান ক্যাশ কাউন্টারের কাছে বই জড়ো করছেন। অল ইন্ডিয়াকে দেখেই বলল, ম্যাডাম কি কমিক প্রেমী নাকি? আসলে আপনার সাথেই দেখা করতে আসা। কেন? আপনি যদি কিছু মনে না করেন, আপনার দরকারি বইগুলো যদি আমি আপনাকে কিনে দিই। নাহিদ আচমকা যেন রেগে গেল। আপনি কিনে দিবেন মানে? কেন কিনে দিবেন? আমি কি বলেছি? রাগ করছেন কেন? আপনি এত কষ্ট করে পড়াশোনা চালিয়ে। অল ইন্ডিয়ার কথা শেষ হবার আগেই নাহিদ চিৎকার কণ্ঠে বলল, রাগ করবো না তো কি হাসবো? শোনো মেয়ে, টাকার বাহাদুরি দেখাতে আসবে না।
আমাকে দেখে মনে হলো আমাকে সাহায্য করলে পুণ্য হবে। মজা করা হচ্ছে। এরকম কথাবার্তায় পুরো লাইব্রেরির সব লোকজন কাউন্টারের কাছে জড়ো হয়ে গেল। অলিন্দ্রিয়ার লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। সে ভাবতেই পারেনি ছেলেটা এভাবে চটে যাবে। অলিন্দ্রিয়াকে কোনো ধরনের কথা শোনাতে সে ছাড়ল না। বিমর্ষ মুখে অলিন্দ্রিয়া বাসায় ফিরে এলো। এসেই বলল, মাই সুইটমিট ব্রাদার্স, চলো ছবি আঁকবো। আজ আমি একটা রাগী দৈত্য দেখে এসেছি, তার রাগী মুখটা মাথায় থাকতে থাকতে এক্ষুনি ছবিটা এঁকে ফেলতে হবে। আমরা গভীর মনোযোগ দিয়ে লিয়াপুর ছবি আঁকা দেখতে থাকলাম। এই প্রথম লিয়াপু কোনো ভালো ছবি আঁকলেন। তবে ছবিটা কোনো রাগী দৈত্যের না, একটা খোঁচা খোঁচা দাড়িওয়ালা লোকের, যে গভীর মনোযোগী হয়ে বই পড়ছে। পরদিন সকালে দাদুই ছবিটা দেখেই বললেন, তোর শ্রীকান্ত নাকি রে লিয়া? লিয়াপু বলল, এখনো কনফার্ম হয়নি দাদুই। দেখার পর থেকে পড়াশোনা মাথায় ঢুকছে না, চোখের সামনে ভাসছে। ঘুমোতে গেলে, শুতে গেলে, ব্রাশ করতে গেলে, গান শুনতে বসলে সবসময় মনে পড়ছে। মহাবিপদে আছি। কঠিন আবেগ না কঠিন ঘোর কিছুদিন গেলে বুঝবো। তা কোথায় পেলি? কি করে? লাইব্রেরিতে দেখলাম। চাকরির জন্য পড়াশোনা করছে, নামটাই শুধু জানি। দাদুই বললেন, ও আচ্ছা, বেকার ভিখিরি বুঝি। লিয়াপু হেসে ফেললেন। এক অর্থে দেয়, আর ভীষণ রাগী। আমার আর অঙ্ক ভাইয়ার মন খারাপ হয়ে গেল। আমাদের বারবি প্রিন্সেস লিয়াপু, যে কিনা বুয়েটে ট্রিপলি র মতো সাবজেক্টে পড়ছে, সে একটা ভিখারির প্রেমে পড়ে গেল। লিয়াপু আমাদের দুজনকে জড়িয়ে ধরে বললেন, তোরা কি ওকে দেখতে যাবি? আমরা সানন্দে মাথা নাড়লাম। শোন, একটু রাগিয়ে দিতে পারবি না? গিয়ে বলবি, নাহিদ ভাই তোমার কত বই দরকার বলো, কিনে দিই। ব্যাস, চটে যাবে। তোদের দুজনের যদি পছন্দ হয়, খুব শীঘ্রই বিয়ে করে ফেলবো। বিয়ে করে ফেলবে মানে? তুমি তো বলেছিলে কখনোই বিয়ে করবে না। বিখ্যাত হবে। লিয়াপু অসহায় মুখ করে বললেন, দেখার পর থেকে মাথা খারাপ হয়ে গেছে। মস্তিষ্কের নিউরন সব তালগোল পাকিয়ে গেছে। বিয়ে না করলে ব্রেইন স্বাভাবিক হবে না। তোমাকে বিয়ে করতে যদি রাজি না হয়, বিয়েতে রাজি করানো তো খুব সোজা। ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করে নিয়ে আসবো। পরে জ্ঞান ফিরিয়ে গলায় পিস্তল ঠেকিয়ে বলবো, বলো বাবু কবুল। বিয়ে শেষ। লিয়াপুর এত এক্সাইটিং অ্যাডভেঞ্চার করে বিয়ে হবে ভেবে আনন্দে আমাদের গা শিউরে উঠল। বিকেলে আমরা লাইব্রেরিতে গিয়ে অবাক হয়ে গেলাম। লোকটার মুখে মোটেও খোঁচা খোঁচা দাড়ি নেই। ক্লিন শেভ, চমৎকার চেহারা, 6 ফুটের মতো লম্বা। এরকম একটা রাজপুত্তুরের মতো লোককে যদি লিয়াপু বিয়ে করে, আমরা ধন্য হয়ে যাব। নাহিদ ভাইয়া আপুকে দেখেও না দেখার ভান করলো। আপু নাহিদ ভাইয়ার সামনেই আমাদের জিজ্ঞেস করলো, মাই সুইটমিট ব্রাদার্স, তোমাদের দুলাভাই পছন্দ হয়েছে? আমি আর অঙ্ক ভাইয়া একসাথে বলে উঠলাম, ইয়েস এন্ড স্টার ইয়েস। লিয়াপু আনন্দিত গলায় বলল, নাহিদ সাহেব, আপনার কি কাল একটু সময় হবে? আপনাকে সরি বলতাম। প্লিজ প্লিজ প্লিজ। নাহিদ ভাইয়া পরদিন বিকেলে দিলেন। আমরা 3 ভাই বোন বাসায় এসে আপু কিভাবে দেখা করতে যাবে সেই প্রস্তুতি নিতে থাকলাম। নাহিদ ভাইয়ার সাথে আপুর কি কথা হলো আমরা জানি না। শুধু দেখা গেল বিকেলে এসেই লিয়াপু সোজা উপরের ঘরে চলে গেল। রাতে নিচে খেতে এলো না। পরদিন সকালে মা এসে বললেন, লিয়াকে ডাকাডাকি করেও সাড়া পাচ্ছি না। দরজা ভাঙা হলো, ডাক্তার ডাকা হলো। ডাক্তার বললেন হসপিটালাইজ করতে হবে। আমি, অঙ্ক ভাইয়া আর মায়াবু ছাড়া সবাই লিয়াপুকে নিয়ে হাসপাতালে চলে গেলেন। মায়াবুকে জিজ্ঞেস করতেই বললেন, আবার বড় বাবার সব ওষুধ খায়া ফেলছেন। ঘটনা খুবই খারাপ। জমাইশা যান কবজ করতে গিয়েও করে নাই। মনে হয় আবার মুখটা দেখা মায়া হইল, তাই যান কবজ করে নাই। হাসপাতাল থেকে আপু ফিরে এলেন 4 দিন পর। তার চেহারা বিধ্বস্ত।
গায়ের রং মরে গেছে, চোখ কোটরে গিয়ে চোখের নিচে কালি পড়ে গেছে। গলায় মুক্তোর লকেট নেই, হাতের ব্রেসলেট নেই, সাদা টি শার্টের সাথে আপুর ফ্যাকাশে মুখটা দেখে রূপায়ণের মনে হলো এ তার লিয়াপু কিছুতেই হতে পারে না, কিছুতেই না। লিয়াপু পুরোদমে সবার সাথে কথা বলা বন্ধ করে দিলেন, সবার সাথে খাওয়া ছেড়ে দিলেন, ছবি আঁকা আঁকিও বন্ধ। রুম থেকে প্রায় বেরি হন না। শুধু আমাদের দুই ভাইকে দেখলে বলেন, মাই সুইটমিট ব্রাদার্স, আই এম সরি, ভেরি সরি। জীবন থেমে যাওয়া বলতে কি কোনো ব্যাপার আছে? কেউ যদি বলে নেই তাহলে সেটা মিথ্যা। লিয়াপুর এই ঘটনার পর রূপায়ণদের বাড়ির সবার জীবন থেমে গেল। ব্রেকফাস্ট টেবিলে বাবা দাদুই ঝগড়া বন্ধ হয়ে গেল, মায়াবুর জিনিসপাতি ভাঙা বন্ধ হয়ে গেল, অঙ্ক ভাইয়ার অঙ্ক আবিষ্কার বন্ধ হয়ে গেল, ছোট চাচার নাম ছোট করা বন্ধ হয়ে গেল এবং সবশেষে আমার ক্যাডেট কলেজ ভর্তি প্রিপারেশন বন্ধ হয়ে গেল। মনে হলো সবাই স্ট্যাগন্যান্ট করে গেছে এক জায়গায়। এ মাঝে এক সকালে ব্রেকফাস্টে মা জানালেন, লিয়া এবার পরীক্ষা দিচ্ছে না, সে ড্রপ করে রিপিট করতে চায়। তার পড়াশোনা হচ্ছে না। বাবা দাদুইকে বললেন, আমি ডাক্তারি ছেড়ে দিব বাবা। অফিসিয়াল প্রাইমারি কথাবার্তা শেষ, পেপারস রেডি করা হচ্ছে। আমার ভালো লাগছে না। দাদুই এতদিন যে চোরটা বাবাকে দিতে যেও দিতেন না, সে চোরটা দাদুই বাবাকে আজ দিলেন। বাবা একটুও রাগ করলেন না, বরং হেসে বললেন, বাবা আমার ঠিক কোথায় ভুল ছিল যে আমার মেয়েটা এরকম কষ্ট পাচ্ছে? আমি সারা জীবন সৎ থেকেছি, ক্লিয়ার থেকেছি। তাহলে? দাদুই বাবার মাথায় হাত রেখে বললেন, খারাপ ছাত্রদের পড়াশোনা দেখবি ক্লাস 8-9-এই শেষ, কিন্তু ভালো ছাত্রদের অনেক পড়াশোনা করতে হয়, পরীক্ষাও বেশি। বিসিএস দেয়, ডাক্তাররা এফসিপিএস করে, তেমনি ভালো মানুষদেরও পরীক্ষা বেশি। তোর পরীক্ষা চলছে রে চিলু, মন দিয়ে পরীক্ষাটা দে, তুই পাশ করে যাবি। বাবা শব্দ করে কেঁদে ফেললেন। আমরা সবাই বাবার কান্নাতে অস্থির হয়ে পড়লাম। সেই সময়টাতেই আমরা প্রথম বুঝতে পারি আমরা আমাদের অল ইন্ডিয়া আপুকে সবাই ঠিক কতটা ভালোবাসি। অল ইন্ডিয়ার এই ঘটনায় সবাই যখন স্টাক হয়ে আছে, বড় ফুফুই সমাধান বের করেছেন। দফায় দফায় বাবা আর দাদুইকে ফোন করে কথা বলেছেন এবং বাড়ির এই জগাখিচুড়ি অবস্থাকে ঠিক করতে সেই সমাধান নিয়ে আজ বড় ফুফু এসেছেন। সন্ধ্যায় ফ্যামিলি মিটিং ডাকা হয়েছে। ছোটরা বাদে বড় সবাইকে থাকতে হবে। প্রত্যেক পরিবারের যেমন একজন নীরব প্রভাবশালী আত্মীয় থাকে, যার কথা, বুদ্ধি, সিদ্ধান্ত সবার মেনে নিতে হয়। রূপায়ণের বড় ফুফু হচ্ছেন সেই ধরনের মানুষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। তার নাম শরীফা চৌধুরী। ফুফু সেই সকাল থেকে এক দফা গোপন মিটিং সেরেছেন বাবা মা আর দাদুইর সাথে। টপ সিক্রেট মিটিং। সন্ধ্যার মিটিং এ সবাই ইন দ্য টাইমে এলেও অল ইন্ডিয়া এলো সবার শেষে। ফুফু সবার উদ্দেশ্যে বললেন, আই হেট দোজ পিপল হু আর নট সিনসিয়ার অ্যাবাউট দ্য টাইম। অল ইন্ডিয়া ব্যাখ্যা দেবার স্বরে বলল, পড়ছিলাম ফুফু, কখন 6টা বাজলো খেয়াল করিনি। স্টপ ইট লেজি গার্ল। এসব লেম এক্সকিউজ এখানে দেয়া যাবে না। এখন সবাইকে যা বলতে ডাকা হলো তা হলো লিয়া আর পড়াশোনা করবে না। তার পড়াশোনা আজ থেকে বন্ধ। সে খাবে দাবে, ঘুমাবে, নিজের মতো করে থাকবে, শুধু নো স্টাডি। অল ইন্ডিয়া সোফায় বসা ছিল, ঝড় করে দাঁড়িয়ে গেল। নো স্টাডি হয়, পড়াশোনা বন্ধ মানে? আমার প্রিপারেশন ভালো না, অনলি এই এক্সামটা ছাড়ছি। আই রিপিট দিস কোর্স। পড়বি না মানে পড়বি না, ব্যাস। পড়াশোনার বাহানায় বাইরে যাবি, ছেলেপুলে দেখে প্রেমে পড়বি, সেই ছেলে রিফিউজ করলে বিষ খাবি, এসব করার কোনো দরকার নেই। আমাদের পরিবারের একটা রেপুটেশন আছে, তোর জন্য পুরো ফ্যামিলির রেপুটেশন খারাপ হতে দেয়া যাবে না। অল ইন্ডিয়া রিকোয়েস্টের গলায় বলল, আই এম সরি ফুফু, আমি পরীক্ষা দিব। বিষ খাওয়ার কি দরকার ছিল? খুব বেশি অসম্মানজনক কি কিছু ঘটেছিল লিয়া? আই ওয়ান্ট টু কন্টিনিউ বাবা প্লিজ। সরি ফুফু,
আই এম সরি, ফুফু বললেন। নো পড়াশোনা, ডিসিশন ফাইনাল। তোর বাবা দাদুর সাথে কথা হয়ে গেছে, তোমাকে জাস্ট জানাবার দরকার ছিল। নাও গেট লস্ট। ফুফু, আমি কি সবার সামনে বলবো সেদিন অ্যাকচুয়ালি কি হয়েছিল? অফকোর্স বলতে পারিস, বাট এতে যে ডিসিশন বদলাবে তা ভাবিস না। সেদিন যখন নাহিদকে প্রপোজ করতে গেলাম সে আমায় রিফিউজ করলো, তবে সেটা নর্মাল কোনো রিফিউজ ছিল না। গিয়ে দেখি শয়তানটা ওর গার্লফ্রেন্ড নিয়ে এসেছে, ওর বেশ কতগুলো বন্ধুও এসেছিল। আমাকে সুন্দরভাবে না বলা তো দূরে কুৎসিত আর নোংরা কথা বলছিল। নোংরা কথা বললেই মরে যাবি। শুধু তাই না ফুফু, নাহিদের বন্ধুরা আমার ছবি তুলছিল, বাবার নাম ধরে বলছিল হ্যাপি মালদারের মেয়ে তো দেখি। তা তোমার নাহিদকে কত রাতের জন্য চাই? ওর গার্লফ্রেন্ড বলে যাকে পরিচয় দিয়েছিল সেই মেয়েটা আমার গায়ে হাত দিয়ে বলল, থাকে থাকে বড়লোকের মেয়েদের এরকম ছোঁয়ার দোষ থাকেই। বাকি ছেলেগুলো বলতে থাকলো তা কয় নম্বর এটা এবং আরো অনেক নোংরা কথা ওরা আমায় বলেছিল। বলতে বলতে ঘৃণায় অল ইন্ডিয়া যেন শিউরে উঠল। এরপর একটু থেমে বলল, ফুফু এরকম থার্ড স্ট্যান্ডার্ড কথাবার্তা শুনতে শুনতে এক পর্যায়ে ওখান থেকে আমি এক ছুটে বেরিয়ে আসলাম। ওখানে এতগুলো ছেলেপুলে এসেছে দেখেও কথাগুলো শোনার জন্য বসে থাকলি কেন? অল ইন্ডিয়া নিজেকে সামলালো। ফার্স্টে ওরা দুইজনই ছিল। এরপর নাহিদ যখন বলল 4 বছর ধরে ওই মেয়েটা ওর গার্লফ্রেন্ড, তখন আমি ভালোভাবেই চলে আসতে চাইলাম। মুহূর্তেই আশেপাশে থেকে কুকুরটার বন্ধুগুলো বেরিয়ে এলো। আমি বুঝতেই পারলাম না পছন্দ আর ভালো লাগার মতো সুন্দর একটা বিষয়কে কিভাবে এত নোংরা করে ফেললো। আমাকে পরিবার সহ অপমান করার পর বাবার কথা দাদুর কথা ভেবে আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছিল তখন ফুফু। সারেন শোকটা আমি নিতে পারিনি। আই এম সরি। তুই এই জন্য মরে যাবার চেষ্টা করবি? যদি কিছু হয়ে যেত? হয়নি তো। ইন ফিউচার এরকম হবে না যে গ্যারান্টি কি? অল ইন্ডিয়া মনে মনে বলল, ফুফু তুমি অতি বুদ্ধিমতী মহিলা আমি জানি। তার মানে এই নয় যে আমার মাথায় একদমই বুদ্ধি নেই। বুদ্ধির যে খেলাটা তুমি খেলতে চাচ্ছ আমি তাতে তোমাকে সত্যিই হারিয়ে দিব। কিন্তু একটু হেসে মুখে বলল, যে কোনো শর্তে আমি এগ্রি করব। অনলি পড়াশোনাটা কমপ্লিট করতে চাই। আর ইউ ড্যাম শিওর লিয়া? ইয়েস আই এম ফুফু। আমার শর্ত হলো বিয়ে করতে হবে। আমরা পছন্দ করে বিয়ে দিব। বিয়ে। লেট মি কমপ্লিট। জাস্ট বিয়ে। সংসার তোকে এক্ষুনি করতে হবে না। পড়াশোনা শেষ করে চাকরি করা অবধি তুই তোর মতো করেই থাকবি। তোর বাবার মেয়ে হয়ে থাকবি। অনলি মাথায় রাখবি তোর একটা হাজবেন্ড আছে। কোনো কাজে দরকার হলে তুই তাকে ডাকতে পারবি। তারপর তোর যখন মনে হবে তুই রেডি তখন সংসারটা করিস। বিয়েটা কখন করতে হবে দেখা যাক। ছেলেকে পাওয়া যাক। সে এখন কানাডাতে আছে। অল ইন্ডিয়া বলল, আর ইউ ডান ফুফু? শেষ হলে আমি উঠব। বলেই অল ইন্ডিয়া উঠে দাঁড়ালো। নো আই এম নট ডান। অল ইন্ডিয়া আবারও বসে পড়ল। তুই কি ছেলেকে দেখতে চাস? ছেলে সম্বন্ধে কিছু জানতে চাস? নো ফুফু। আমি ধরে নিচ্ছি এটা একটা এগ্রিমেন্ট। শো নাথিং টু নো। তাও শোন, ছেলেটার ফ্যামিলি নেই, মাতৃপিতৃহীন ছেলে। তার পড়াশোনা আমি চালিয়েছি। আমার কলাবাগানের বাসায় সে থাকতো। সে আমাদের ডিপার্টমেন্টে লাস্ট ব্যাচ স্টুডেন্টদের মধ্যে টপ 10 একজন ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জব করছে, ফরেন রিসেপশন ডিপার্টমেন্টে। ফরেন কান্ট্রির যে মালামালগুলো আসে সেগুলোর জন্য ওর বিভিন্ন দেশে যেতে হয়। এখন সে ইউরোপ কান্ট্রিগুলো দেখছে। 8 মান্থ সরো জয়েন করেছে। এখন তার গ্রুমিং পিরিয়ড চলছে। তার স্যালারি পারহ্যাপস। কথার মাঝেই অল ইন্ডিয়া বলল, ফুফু আমি কিচ্ছু জানতে চাই না। শুধু তাকে বলে দিও আমার এই লাইফস্টাইলটাতে সে যাতে না আসে। আসবে না।
তুই ভাবিস না যে তোকে জলে ভাসিয়ে দেয়া হচ্ছে। যা করা হচ্ছে তোর ভালোর জন্যই করা হচ্ছে। তোর এরকম একটা ঘটনার পর এরকম শর্তে কোনো ওয়েল অর্গানাইজড ফ্যামিলির ছেলে কি তোকে বিয়ে করতে রাজি হতো? হতো না। তবে হ্যাঁ, শূন্য থেকে বরেণ্য বলে যদি কোনো বাংলা বাগধারা তৈরি হয়, তবে এই ছেলেরা হবে তার যোগ্য উদাহরণ। আমি কোনো এক্সপ্লেনেশন চাচ্ছি না, বাট আমি ক্লিয়ার করতে চাচ্ছি। তুই ধরে নিস না যে তার কোনো কমতি আছে বিধায় সে এরকম একটি স্ট্রেঞ্জ বিয়ে করতে যাচ্ছে। তুই তো জানিসই কিছু দরিদ্র ভালো ছাত্রদের আমি ব্যাকিং দেই। তাকে আমি সেরকম দিয়েছি। আমি যদি বলি সে একটা পাথরকেও বিয়ে করতে রাজি হয়ে যাবে। তার মা বাবা, গার্ডিয়ান যাই বলিস, সবই আমি। সে আমার প্রিয় স্টুডেন্ট। তুমি তার উইকনেসের সুযোগটা নিচ্ছ। বলতে পারিস তাই। তবে আমি শিওর তুই তার পাত্রী হিসেবে মোটেও অযোগ্য নস। আফটার অল সে একটা নাইস ফ্যামিলি পাচ্ছে। তোর বাবা দাদুই তার সাথে কথা বলেছেন। সব বুঝিয়ে বলবার পর আমি তোর সাথে কথা বলেছি। অলিন্দ্রিয়া হাসল। আগেই সব সেট করা ছিল। আমার নিজের কোনো মেয়ে থাকলে আমি তাকেই জামাই হিসেবে ফার্স্ট ক্যাটাগরি চয়েসে রাখতাম। তবে একটা কন্ডিশন, তুই তাকে কখনো ছাড়তে পারবি না, এবং যখন কাপল লাইফটা সত্যিই শুরু করতে চাইবি তার আগে আমরা ঘটা করে সিরিমনি করব। সবাই তখন জানবে। বিয়ের পর ক্যারিয়ার কি অত স্মুথ হয় ফুফু? লিয়া, আমার বিয়ে হয়েছিল ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে। তোর ফুফা হাই স্কুলের টিচার। আমি পড়াশোনা চালিয়ে গেলাম। তারপর কামরুল হলো, কামাল হলো। আমি যখন ইংল্যান্ডে পিএইচডি করতে যাই, কামালকে তখন 1.5 বছরে রেখে যাই। আজ আমি যা তোর সামনেই। তাছাড়া তোর তো এটা বিয়ে না, শুধু তোর যাতে প্রেমে পড়ার আর স্বাদ না জাগে সেই ব্যবস্থা। অলিন্দ্রিয়া মনে মনে বলল, ফুফু তোমার ওই সেরা ছাত্রটিকে আমি তুলোধনা করব। সেই বাধ্য হয়ে আমায় ছেড়ে যাবে। ফুফু তুমি সব অ্যারেঞ্জ করো। তুই কিন্তু বিয়েটা হবার আগ পর্যন্ত কোনো বইয়ে হাত দিবি না। তোর রুম লক করে আমি চাবি নিয়ে যাচ্ছি। নাও গেট আউট, আই এম ডান। অলিন্দ্রিয়া বাইরে এসেই বলল, মাই সুইটমিট ব্রাদার্স, আমার একটা মিষ্টি কুমড়ার সাথে বিয়ে। তবে বিয়ে করে আমি এখানেই থাকবো। মন খারাপ করার কিছু নেই। আমরা মহাবিস্ময়ের সাথে জিজ্ঞেস করলাম, মিষ্টি কুমড়ো বিয়ে করে? না, তবে এটা বোধ হয় মানুষরূপী মিষ্টি কুমড়ো। আমরা 3 ভাই বোন একসাথে হেসে উঠলাম। হাসতে হাসতে লিয়াপুর চোখে পানি এসে গেল। অনেকদিন পর আজ লিয়াপু ঠিক আগের মতো। সবুজ টি শার্টের উপর তার মুক্তোর লকেটটা দারুণভাবে দুলছে। আপুকে পুরো গ্রিন ফ্লাওয়ারের মতো দেখাচ্ছে। আচ্ছা, গ্রিন কালারের কি কোনো ফ্লাওয়ার আছে? থাকলেও থাকতে পারে। রূপায়ণে সব ভাববে না। আপাতত তার আপুই গ্রিন ফ্লাওয়ার। হাসি থামিয়ে লিয়াপু বললেন, মিষ্টি কুমড়াটাকে দেখাশোনার দায়িত্ব তোদের। পারবি না। আমরা এবারও মহানন্দে মাথা নাড়লাম। চল ছবি আঁকি। আজ সত্যি একটা মিষ্টি কুমড়ো আঁকবো। আপুর হাতে বোতল গ্রিন কালার। কৌতূহলে তার চোখ চকচক করছে। আমরা দুপাশে বসে আপুর মিষ্টি কুমড়ো আঁকা দেখতে থাকলাম। মায়াবু এসে বললেন, আপা আজকে কি আঁকেন? ও আল্লাহ, এইটা কি? জাহাজ নাকি? ইঞ্জিনওয়ালা আঁকবেন নাকি ইঞ্জিন ছাড়া? উড়োজাহাজ নাকি আপা? লম্বা মনে হইতাছে। আমরা কেউই জবাব দিলাম না। ফুফু এলেন ঠিক 5 দিন পর। তার কড়া নির্দেশ, বিয়ে হতে হবে সহি শুদ্ধভাবে। মোহরানা ছেলের সাথে সাথেই দিয়ে দিবে। লিয়াপু বললেন, তিনি নিচে নামবেন না, উপরেই বসেই কবুল বলবেন। লিয়াপুর যার সাথে বিয়ে হচ্ছে তিনি সোফায় বসে আছেন। ছোট চাচার সাথে ভয়ে ভয়ে গল্প করছেন। তিনি ধবধবে সাদা ফুলহাতা শার্ট পরে এসেছেন। শার্ট এতই ধবধবে যে মনে হয় পাশ দিয়ে গেলেই ময়লা লেগে যাবে। সাথে গাঢ় মেরুন টাই আর কালো প্যান্ট পরে আছেন। তার জুতোও চকচক করছে। একটু পরপর হাত দিয়ে চুলগুলো পেছনের দিকে ব্রাশ করছেন। তার গায়ের রং ফর্সা আর শ্যামলার মাঝামাঝি।
মেয়েদের চোখ টানা টানা হয় বলে কথা আছে, কিন্তু এই ছেলের চোখ বোধ হয় পেন্সিলে আঁকা। রূপায়ণ আর অঙ্কন তার আশেপাশেই ঘোরাঘুরি করছে। বাবা দাদুই কাজী আর হুজুরের সাথে ফিসফাস করছেন। মা এক গাদা রান্না করেছেন। মায়াবু সব কাজকর্ম ফেলে নতুন একটা শাড়ি পরে বসে বসে কাঁদছেন এবং বারবার বলছেন, আজকালকার মানুষ এত পাষাণ কেন আম্মা? আমার কালে বিয়ার সময় বিয়া ঠিক হওয়ার 15 দিন আগের থাইকা আমরা কাঁদতাম। তখন কেউ কান্দে না গো, কেউ কান্দে না। আমায়রুন বাদ দিবে। ড্রয়িং রুম থেকে সবাই শুনছে। শুনলে হুনুক গো আম্মা। আমি লিয়া আবার লাইগা কান্দুমি কান্দু। ও আল্লাহ গো। লিয়া আবার তুমি এইটা কি করো লাগো? জাদুর পাখি জামাইয়ের দেশে কেমনে রইব গো? রেজিস্ট্রি পেপারে সই করার সময় লিয়া বরের নামটায় চোখ বুলালো। নাম জুয়েল আহমেদ। জন্ম 21 জানুয়ারি 1991। সাদাসিধা নাম। মানুষটাকে সে কি বলে ডাকবে? দেখতে কেমন? তার কি ভালো লাগে? শীত না বৃষ্টি? তার কি অলিন্দ্রিয়ার মতো কাউকে ভালো লেগেছিল? অলিন্দ্রিয়া দীর্ঘশ্বাস ফেলল। আত্মহত্যা করতে যাবার মতো জঘন্য একটা অপরাধ করবার পরও যদি একটা বিয়ে করে বাড়ির সবার কাছে ক্ষমা পাওয়া যায়, মন্দ কি? অলিন্দ্রিয়া সাইন করে দিল। ফুফু 1 লক্ষ টাকা দিলেন। টাকা দিয়ে আমি কি করব? জলে ফেলে দিবি, যা খুশি করবি। তোর দেনমোহরের টাকা। জুয়েলের বাড়িতে এসে মাথা কমপ্লিট আওলা হয়ে গেছে। বিয়ের আগে সে জেনেছিল তাকে আধা পাগল কোনো ব্রিলিয়ান্ট মেয়েকে বিয়ে করতে হবে। মেয়েটার মেন্টালিটি স্টেবল করতেই এই বিয়ে। কিন্তু এসে মনে হচ্ছে সবাই পাগল। ছোট চাচা বলে যার সাথে কথা হলো তিনি বললেন, বুঝলে জুয়েল, তোমার নাম ছোট করলে সুবিধা হচ্ছে না। জুলবায়েল তো হচ্ছে না। জুয়া করে দিই। তাছাড়া জুয়া যেহেতু একটা ব্ল্যাক গেম, তাই তোমার নামেটা হলে সবাই ভালোভাবে মনে রাখবে। হিন্দিতে কিন্তু উকুনকে জুয়ে বলে ইন্টারেস্টিং না। জুয়েল কিছুই না বুঝে মাথা নাড়ল। এরপরে তিনি যতবারই কথা বললেন জুয়েলকে জুয়া বলে ডাকলেন। আশেপাশে দুটো কিশোর টাইপ ছেলে বৃত্তাকার হয়ে 1 ঘন্টা ধরেই ঘুরছে। ডাকলেই বলছে, আমরা মিষ্টি কুমড়ো পছন্দ করি না। সে আর কথা বাড়ালো না। কাছের কোনো রুম থেকে অবিরাম এক মহিলার কান্নার আওয়াজ আসছে। কে এই মহিলা? তিনি এত কাঁদছেনই বা কেন? তার কি কোনো আপনজন মারা গেছেন? জুয়েলের শ্বশুর যিনি, তিনি এসে বলেছেন, আদা চা খাবে, এতে গলা ভালো থাকে। জুয়েলকে আদা চা দেয়া হয়েছে। শাশুড়ি বলে যেই মহিলার সাথে কথা হলো তিনি এসে বললেন, তুমি কিন্তু এখন থেকে আমাদের বাড়ির মেম্বার। মাসে যতদিন দেশে থাকবে আমাদের এখানে আসবে। আসলে আমার নতুন চাকরি তো। 2 বছর আমার ট্রেনিং টাইম, তাই ঘন ঘন বাইরে যেতে হবে। তবে সুযোগ যখনই পাবো আসবো। তারপর মহিলা গলা নামিয়ে বললেন, এসব চাকরিতে নাকি ঘুষঘুষ বেশি। তুমি খাও। জুয়েল থতমত খেয়ে গেল। এ মানে আমি নতুন তো ঠিক জানি না। ফ্যামিলি নিয়ে বিদেশে ঘোরার জন্য নাকি এরা অফিসারদের ফ্রি ভিসা করে দেয়। জি দেয়, তবে কাজের প্রোগ্রেস দেখে। ইংল্যান্ডের কোনো ভিসার চান্স হলে বলবে, তোমার শ্বশুরকে নিয়ে ঘুরে আসবো। সংসারের চাপে কখনো কোথাও যেতে পারিনি বুঝলে। জুয়েল দীর্ঘশ্বাস ফেলল। যাদের বাড়ির সুস্থ মানুষদের এই অবস্থা, আধা পাগল মেয়ের না জানি কি অবস্থা। গিয়ে দেখা যাবে গায়ের কাপড় খুলে নাচানাচি। জুয়েল আর ভাবল না। ভয় ভয় ঢোক গিলল। মনে মনে বলল, বিয়েটা করে সটকে পড়লেই হয়। এত কিছুর পরে সে এই বিয়ে করে শরীফা ম্যামের মতো একজনকে মা হিসেবে আজীবনের জন্য পাচ্ছে, তাই বেশি। তার একটা মাতৃপরিচয়ের দরকার ছিল। তা তো হলো। ফর্মালিটিস শেষ হলো রাত 8:30 নাগাদ। জুয়েল একবার ফুফুকে মিনমিন করে বলল, চলে যাই ম্যাম। 10টার মধ্যে পৌঁছতে হবে। অফিসের গাড়ির রেস্ট্রিকশন আছে। মা বলে ডাকতে না বললাম। ইটস এন অর্ডার এন্ড ইটস এ মাস্ট। জুয়েল মাথা নিচু করে বলল,
চলে যাই মা, তোমার অফিসের গাড়ি ছেড়ে দাও, আরো কিছুক্ষণ থেকে যাও, পরে আমার গাড়ি নিয়ে চলে যেও। আচ্ছা, লিয়ার সাথে কথা বলবে? জুয়েল না সূচক মাথা নাড়ল। অন্তত হাই হ্যালো করে যাও, পরে দেখা যাবে রাস্তাঘাটে দেখা হচ্ছে, কেউ কাউকে চিনতে পারছো না। তোমার বউ দেখা যাবে, তুমি বলছো আপু একটু সাইড প্লিজ। যাও, দেখা করে এসো। জুয়েল চুপ করে থাকলো। উপরে গিয়ে ডান দিকের ঘর, ব্লু দরজা, দরজায় অল ইন্ডিয়ার নাম আছে। জুয়েল দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে আছো কেন? আমি নিয়ে যাব। এটা এখন থেকে তোমার বাড়ি। তুমি এ বাড়ির একজন অনারেবল মেম্বার ফ্রম টুডে। আমি যে যাব উনি জানে। মানে রুমে যাওয়া কি ঠিক হবে? উনি উনি করছো কাকে? তোমার বউ, ধর্মমতে বউ। জানার কি আছে? যাও। সিঁড়ি ভেঙে উঠতে গিয়ে জুয়েল একবার ভাবলো ফিরে যাই। পাগল মেয়ে যদি মেরে টেরে দেয়। কামড় টামড় দেওয়ার অভ্যাস আছে কিনা কে জানে। জুয়েল দোয়া ইউনুস পরে বুকে ফু দিল। ডান দিকের নীল দরজায় হোয়াইট কালারে ইংরেজি গোটা গোটা অক্ষরে লেখা অল ইন্ডিয়া সোয়াল। নিচে বাংলায় লেখা অল ইন্ডিয়ার দুনিয়াদারি। জুয়েল ভ্রু কুচকালো। ওয়ার্ল্ড অর্থ দুনিয়াদারিও হয় নাকি? জুয়েল দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। নক করবে নাকি করবে না? অল ইন্ডিয়ার একটু শীত শীত করছে। এত গরমেও শীত কেন? জ্বর এসেছে নাকি? গলাও শুকিয়ে আসছে। বিছানায় কোনো কাঁথা নেই। মাকে কি বলবে একটা কাঁথা দিতে? গা গুলাচ্ছে, বোধ হয় জ্বর এসেই গেছে। প্যারাসিটামল টাইপ কিছু আছে কিনা মায়ের ঘরে দেখে আসা যাক। অল ইন্ডিয়া দরজা খুলেই ভেবাচেকা খেলো একটা সম্পূর্ণ অপরিচিত লোক দাঁড়িয়ে। প্রায় চাপা চিৎকার দিয়ে বলল, হু আর ইউ? ছেলেটা কিছু বলবার আগেই সে আবার দরজা বন্ধ করে দিল। অল ইন্ডিয়া নিজের দিকে তাকালো। সে একটা স্লিভলেস টপসের সাথে স্কার্ট পরে আছে। গায়ে একটা চাদর জড়িয়ে নিলে কি হতো? ইস, ছেলেটা কি ভাববে? বর না বরের দিকে লোককে জানে। বর তো একা আসার কথা না। লোকটা কি আছে নাকি চলে গেছে? আকস্মিক দরজা খোলা আর বন্ধের ঘটনায় জুয়েল হতচকিত। এটা কি তার বউ নাকি? আহাগো, এত বাচ্চা বয়সে মেয়েটা পাগল হয়ে গেল। মেয়েটা ভয় পেয়েছে মনে হচ্ছে। সবাই বোধ হয় দরজা খুললেই বকে। বেচারির যদি আরো মাথা খারাপ হয়ে যায়। জুয়েল দরজায় নক করলো। এবার ভেতর থেকে কোনো সাড়া নেই। কি বলে ডাকবে তাও তো বুঝতে পারছে না। তারপরও মিষ্টি করে ডাকলো, অল ইন্ডিয়া ম্যাম। আপনি ভয় পাবেন না, কেউ আপনাকে কিছু করবে না। আপনি নির্ভয়ে দরজা খুলুন। কেউ কিছু বললে আমি বকে দিব। অল ইন্ডিয়া মনে মনে বলল, আমি ভয় পাবো কেন? লোকটা কি পাগল নাকি? অল ইন্ডিয়া, দরজা খুলুন। ভয় নেই, আমি আছি তো। অল ইন্ডিয়া হাফ ছাড়লো। এই পাগলটাই তার বর তাহলে। ক্রমাগত নক করে যাচ্ছে। কি মুশকিল। অল ইন্ডিয়া ভেতর থেকে বলল, দয়া করে আপনি আমার মাকে বলুন তো আমার রুমে একটা কাঁথা আর প্যারাসিটামল টাইপ কিছু দিতে। আমার জ্বর এসেছে। ইস কি মায়াবী গলা। এরকম কণ্ঠকে কি বলে মধুর কণ্ঠী। মেয়েটা নিশ্চয় গান জানে। জুয়েলের মন খারাপ হয়ে গেল। বেচারির বিয়ের দিনেই শরীর খারাপ হতে হলো। দরদি গলায় বলল, আর কিছু লাগবে বলি? আপনি কি জুয়েল আহমেদ? জুয়েল দরজার এপাশ থেকে জোরে জোরে মাথা নাড়ল। বন্ধ দরজার ওপাশ থেকে অল ইন্ডিয়া তা দেখল না। লোকটা নিশ্চুপ কেন? চলে গেছে নাকি? আপনি কি অল ইন্ডিয়ার বর? এবার জুয়েল মুখে বলল, জি। অল ইন্ডিয়ার হঠাৎ করে খুব কান্না পেয়ে গেল। এই মানুষরা তার জন্য কষ্ট পাবে। অল ইন্ডিয়া, আর কিছু লাগবে আপনার? অল ইন্ডিয়া কোনো জবাব দিল না। তার খুব মন খারাপ লাগছে, খুব। সে আজ কারো সাথে কথা বলবে না। জুয়েল তারপর আর কিছু বলেনি।
ব্যস্ত ভঙ্গিতে নিচে এসে ফুফুকে বলল, মা, ওর জ্বর এসেছে, ভীষণ জ্বর, কাঁথা দিয়ে আসতে বলছে। মা, আমি কি ডাক্তারকে কল করব? আমার এক বন্ধু আছে ঢাকা মেডিকেলে, জহির, ওকে ফোন দিই, এক্ষুনি চলে আসবে। ফুফু ধমকে স্বরে বললেন, ওটাকে? এতক্ষণ তো উনি উনি করলে, আর এখন জ্বর এসে গেছে। জুয়েল মাথা নিচু করে ফেলল। তারপর জুয়েলের মাথায় হাত রেখে বললেন, এত টেনশনের কি আছে, আমি দেখছি। তুমি খেতে বসো। খেতে বসতে গিয়ে একবার মনে হলো অলিন্দ্রিয়ার কথা জিজ্ঞেস করবে কিনা। পরক্ষণেই মনে হলো না, থাক। চলে যাবার আগে আগে আবার বলল, জ্বর কেমন মা? 101 ক্রস করে গেলে কিন্তু সমস্যা, 3-4 দিন ভোগাবে। ভাইরাল জ্বর নাকি? হাই তুলতে তুলতে ফুফু বললেন, তুমি রাতে থেকে যাও, বসে বসে জ্বর মাপবে। দাদুই বললেন, জ্বর তো মনে হয় তোমারও এসে গেছে, দেখি কপাল দেখি। জুয়েল লজ্জা পেয়ে দ্রুত বেরিয়ে এলো। বাসায় এসে জুয়েলের মন খারাপ আরো বেড়ে গেল। অলিন্দ্রিয়ার রুমে ঢুকেই ফুফু বললেন, তোর সাথে গল্প করতে এলাম। তোর বাবা মা সবাই তো মাথা খারাপ, এদের সাথে গল্প করে আরাম নেই। অলিন্দ্রিয়া শুয়েছিল, পাশ ফিরে বলল, আমার ভালো লাগছে না ফুফু, কাল গল্প করো, প্লিজ যাও। ফুফু অলিন্দ্রিয়ার বিছানায় পা তুলে বসলেন। না তাকিয়েই অলিন্দ্রিয়া বলল, পা নামিয়ে বসো ফুফু, তুমি সারা বাড়ির মেঝে খালি পায়ে হেঁটেছ। ফুফু জোর করে অলিন্দ্রিয়ার হাতটা কোলে টেনে নিলেন। অলিন্দ্রিয়া পুরো মুখে কাঁথা টেনে দিল। মনে মনে বলল, আমি তোমার উপর অনেক রাগ করেছি ফুফু, অনেক রাগ। আমি তোমাকে আর ভালোবাসবো না। অলিন্দ্রিয়া, তোকে একটা মজার গল্প শোনাই। বুঝলি, আমরা 5 ভাই বোন তখন সবাই পড়ছি, সবগুলাই তো পিঠাপিঠি ছিলাম, টানাটানির সংসার। তোর দাদুই তখন প্রাইমারি স্কুলের শিক্ষক, মা অশিক্ষিত মানুষ। আমাদের পড়াশোনায় তার কোনো আগ্রহ নেই, আর বাবা মাইনে পেয়েই সব টাকা আমাদের খাতা কলম বই কিনে শেষ। সারা মাসের রেশনপাতির টাকা নেই। প্রতিদিন মায়ের 1000টা অভিযোগ, তুমি স্বামী নামের কলঙ্ক, তোমায় আমি কখনোই ক্ষমা করব না, হেন তেন। মা খুব কষ্ট করে সংসার টানতেন। জীবনে একটা ভালো শাড়ি পরতে পাননি, ভালো খেতে পাননি। ভালো কি বলছি, মাঝে মাঝে তো পেট পুড়ে খেতেই পেতেন না। কিন্তু বাবা লাপরোয়া, শুধু আমাদের পড়াশোনা নিয়েই ভাবতেন। মা বলতেন, একটু তো সংসারটা দেখবে। আমি বড় ক্লান্ত যে। তারপর আমরা একজন একজন করে 3 বোনের বিয়ে হলো। বাবা বিয়ের পরও আমাদের পড়াশোনার টাকা পাঠাতেন। ফুফু চোখ মুছলেন। আমরা 3 বোনকে এমএ পাশ করালেন, তোর বাবা ডাক্তারি পাশ করলো, তোর ছোট কাকু ইঞ্জিনিয়ারিং শেষ করলো। যে বাবা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, আজ তার 2 মেয়ে পাবলিক ইউনিভার্সিটির টিচার। এক মেয়ে পুলিশের এএসপি, এক ছেলে ডাক্তার, এক ছেলে ইঞ্জিনিয়ার। মাকে ন্যাশনালি রত্নগর্ভা অ্যানাউন্স করা হলো। অলিন্দ্রিয়া চোখ বড় বড় করে বলল, তোমরা ব্রিলিয়ান্ট ছিলে তাই। মা যখন রত্নগর্ভার সনদটা নিতে স্টেজে যান, তিনি অজরে কাঁদছিলেন। সামনে বসে আমরা 5 ভাই বোন খুশিতে কাঁদছি। বাবা কোনোমতে তাকে ধরে নিয়ে যান। পুরস্কারটা নেয়ার পর মাকে কিছু বলতে বলা হয়। মা অসহায় মুখ করে বললেন, এ পুরস্কার তো আমার না, আমি এটা নিব না। তারপর বাবার হাতে ক্রেস্ট দিয়ে বললেন, এটা তো উনার পুরস্কার, উনার পরিশ্রম আর সততার পুরস্কার। বাবা মাকে ধরে স্টেজেই কেঁদে ফেললেন। অলিন্দ্রিয়া ফুফুকে জড়িয়ে ধরল। জীবন কত বিচিত্র দেখেছিস লিয়া। যে মা আমার বাবাকে সারা জীবন দুষেছেন, সে মা ই বাবাকে সব থেকে বেশি সম্মানিত করেছেন। অলিন্দ্রিয়া ফিসফিস করে বলল, তুমি আজ আমার সাথে শোতো, আমরা সারা রাত গল্প করব ফুফু। আমার খুব ভয় করছিল রিয়া, তোর জীবনটা না তোর ছোট চাচার মতো হয়ে যায়। বীরুটা তো এরকম ভাবেই ছ্যাঁকা খেয়ে বিয়ে করলো না।
ছোট চাচাকে কিন্তু অত অপমান করে রিজেক্ট করেনি ফুফু। চাচার প্রেমিকা কিন্তু কিছুদিন তাকে ভালোবেসে এরপর চুপচাপ ছেড়ে গিয়েছিল। আমার খুব কষ্ট ফুফু। ফুফু একটা ভিজিটিং কার্ড অলিন্দ্রিয়ার হাতে দিলেন। জুয়েল ছেলেটা ভীষণ ভালো রে লিয়া, ভীষণ ভালো। সলিড গোল্ড। এখানে তার ফোন নাম্বার আছে, মাঝে মাঝে কথা বলিস। তুমি জানো ফুফু, নাহিদকে লাইব্রেরিতে পড়তে দেখে তার খোঁজ নিয়ে আমার মনে হয়েছিল সে হীরের টুকরো ছেলে, পড়ে দেখা গেল নর্দমার কীট। ফুফু মলিন হেসে বললেন, ব্যাপারটা তর্কের নয় লিয়া, ব্যাপারটা অনুভূতির, উপলব্ধির। আমি খুব কাছ থেকে কঠিন জীবনটা দেখেছি। যদি আমার এই সিদ্ধান্ত ভুল হয়, আল্লাহ যেন আমায় কখনো ক্ষমা না করেন। লিয়া একটু সরে বসল। ফুফু হেসে বললেন, তোর খুব বুদ্ধি রে লিয়া। কিভাবে বুঝলে? এই যে ছেলে দেখতে চাইলি না, তুই তো এয়ারলাইন্স অফিসার পদে চাকরির কিছু ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস জানিস। ছেলের প্রোফাইল তুই বুঝে নিয়েছিলি, তাই না? তুমি যে কি বলো না ফুফু। ঘুমো তুই এখন, চাই আমি। তুই তো ভোরে উঠতে পারিস না। আমি চলে যাব আর্লি মর্নিং। দেখা হবে না পাই। একটু কাছে আয় তো, আদর করে দিই। কতদিন তোকে আদর করা হয় না। অলিন্দ্রিয়া ফুফুর কোলে মাথা রাখল। খবরদার ফুফু, চুমু খাবে না, থুতু লাগে। ফুফু মুখ বেঁকিয়ে বললেন, জুয়েল তোর জ্বর শুনে তো মরেই যাচ্ছিল। কি আহ্লাদ। অলিন্দ্রিয়া তার ছেলের স্বরে বলল, মনে হয় একটু স্ক্রু ঢিলা। ফুফু হেসে ফেললেন। ফুফু চলে যাবার পর অলিন্দ্রিয়া জুয়েলের ফোন নাম্বারটায় চোখ বুলালো। মানুষটা কি সব জানে? সব জেনেও এমন একটা বিয়ে করলো। এত কেন তার মনের জোর? কিসের এত দায় তার? অনেকক্ষণ শুয়ে থেকেও জুয়েলের ঘুম আসছে না। এসে থেকেই ছটফট করছে। ঠান্ডা পানি দিয়ে একটা শাওয়ার নিলে কেমন হয়? এত অস্থির লাগছে কেন? মেয়েটাকে তো সে ঠিকঠাক দেখেও নি, এত কেন বুক ধুকপুক করছে? একটা ফোন করে দেখবে। জ্বর কি কমেছে মেয়েটার? ফোনটা হাতে নিয়ে নাম্বারটা ডায়াল করতে নিয়েও কেটে দিল। অলিন্দ্রিয়া ফোন নাম্বারটা কন্ট্যাক্টসে সেভ করে নিল। বেচারা যদি কখনো ফোন করে, চেনা যাবে। কল দিয়ে কি একবার শিওর হবে? কল দিতে গিয়েও কেটে দিল। ভিজিটিং কার্ডের নাম্বার ভুল হবে কেন? পৃথিবীর কোথাও কি কেউ জেনেছিল দুটো মানুষ সেই রাতে একই সাথে ফোন হাতে নিয়েও সংকোচের কারণে কেউ কাউকে ফোন করেনি? পৃথিবী আসলেই বড় বিচিত্র। অলিন্দ্রিয়ার বিয়ের পর বাড়িতে আবার পুরনো রিদম ফিরে এলো। সবাই স্বাভাবিক। বাবা দাদুই ঝগড়া করছেন। অঙ্ক আবিষ্কারে মন দিয়েছে। রূপায়ণ ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি আবার শুরু করেছে। অলিন্দ্রিয়া রোজ ক্লাসে যাচ্ছে। প্রায় সপ্তাহখানেক পর জুয়েল ফোন করলো। অলিন্দ্রিয়া ক্লাসে ছিল তাই ধরল না। ক্লাস শেষে কল ব্যাক করলো। হ্যালো। ফোন ধরেন নিজে। ক্লাসে ছিলাম। ভালো আছেন? জি। আমি আজকেই আবার 2 সপ্তাহের জন্য অফিস ট্যুরে যাচ্ছি। আমাকে কেন বলছেন? মাকে ফোন করেছিলাম। তিনি বললেন এখন থেকে দেশের বাইরে গেলে সব যেন আপনাকে জানাই। আমার তো আসলে জানিয়ে যাবার মতো আর কেউ নেই। অলিন্দ্রিয়া চুপ করে থাকলো। তার কি বলা উচিত? সাবধানে যাবেন টাইপ কিছু। হ্যালো। অলিন্দ্রিয়া শুনতে পাচ্ছেন? জি। তা কখন যাবেন? রাত 9টায় ফ্লাইট। ও আচ্ছা। রাখি। মানে আপনার মুখটা তো মনে নেই। অলিন্দ্রিয়া দীর্ঘশ্বাস ফেলল। তার নিজের ইতো জুয়েলের চেহারা মনে নেই। ট্যুর করে আসুনের পর না হয় মুখ দেখে যাবেন। আচ্ছা। আর একটা কথা, আপনার মা বলছিল দুপুরে আপনাদের বাসায় খেতে। অলিন্দ্রিয়া বিরক্তির হাই তুলল। এর মধ্যে মাকেও এক রাউন্ড ফোন করে ফেলেছে লোকটা। খেতে বলেছে, খাবেন। আর শুনুন, সব আমায় জিজ্ঞেস করে করতে হবে না। প্লিজ বিহেভ লাইক এ ফ্রি ম্যান। এনজয় ইউর ফ্রিডম। প্লিজ। অলিন্দ্রিয়া ফোন কেটে দিল। দুপুরে সে বাসায় যাবে না। মার্কেটে ঘুরবে।
লোকটা খেয়ে দিয়ে চলে গেলে বিকেলে বাসায় যাবে। জুয়েল দুপুরে বাসায় এসে দেখে বিশাল আয়োজন। একসাথে লাঞ্চ করবেন বলে তার শ্বশুরও হাসপাতাল থেকে এসেছেন। কিশোর টাইপ ছেলে দুটো আজ তার সাথে গল্প করতে বসেছে। তবে তাদের গল্প জুয়েল কিছুই বুঝতে পারছে না। যেমন জুয়েল আগ্রহের সাথে জিজ্ঞেস করলো, কার কি নাম বলো তো? আমার নাম পান জুয়াবাই। আমার নাম অঙ্ক জুয়াবাই। জুয়েলকে তারা ডাকছে জুয়াবাই বলে। পান আবার কারো নাম হয়? হয়তো। আপনাকে এলার্ট করে দিচ্ছি জুয়া ভাই, আপনি এ বাড়িতে কখনোই পান খাবেন না। জুয়েল আগামাথা না বুঝেও বলল, আচ্ছা পান খাবো না। তা তুমি কি করো? অঙ্ক উদাস ভাবে বলল, অঙ্ক আবিষ্কারের চেষ্টা করছি জুয়া ভাই। আমাকে যে নোবেল পেতেই হবে। জুয়েল থতমত খেয়ে বলল, নোবেল কেন? তাও আবার অঙ্কে? অঙ্ক চিন্তিত ভঙ্গিতে বলল, দেয়াশলাই আর চুলো নিয়ে একটা অঙ্ক বানাচ্ছি, শেষ হোক আপনাকে দেখাবো। এক ফাঁকে জুয়েল জিজ্ঞেস করলো, তোমাদের আপু সব থেকে কি পছন্দ করে? ছবি আঁকতে ভালোবাসে। আপু লিওনার্দো দা ভিঞ্চি হবে একদিন। তোমার আপুর আঁকা ছবি কি আমায় দেখানো যাবে? ছবি তো আমাদের কাছে নেই, মায়াবুর কাছে। আপু ছবি আঁকা শেষ করলেই মায়াবু গিয়ে উদ্ভট উদ্ভট মন্তব্য করেন, তাই রাগ করে ছবি মায়াবুকেই দিয়ে দেন। পানার অঙ্ক কি অবলীলায় না কথা বলে যাচ্ছে। জুয়েলের কেন যেন ছেলে দুটোকে ভীষণ আদর করতে ইচ্ছে হলো। তোমরা কি গিফট চাও বলো? আমি তো বিদেশে যাচ্ছি, পেলে নিয়ে আসবো। রূপায়ণ বলল, কালো সিরামিকের একটা টি সেট আনবেন, আমি ভাঙবো। অঙ্ক বলল, এরকম কোনো ক্যালকুলেটর কি আছে যেটা মুখে বললে তা শুনেই অঙ্ক করে দিতে পার? এরকম পেলে নিয়ে আসবেন। জুয়েলের খাওয়া দাওয়া শেষ। অলিন্দ্রিয়া এখনো ফেরেনি কেন? সে কি আরো কিছুক্ষণ অপেক্ষা করবে নাকি চলে যাবে? দাদুই অবিরত গল্প করে যাচ্ছেন। জুয়েলের প্যাকিং বাকি আছে। গল্পের মাঝখানে সে উঠতেও পারছে না। অলিন্দ্রিয়া ফিরে এলো বিকেল 5টায়। এসে দেখে সবাই দুপুর ঘুমে শুয়ে আছে। লোকটা কি এসেছিল? অলিন্দ্রিয়া রুমের দিকেই যাচ্ছিল, মা ডাকলেন, লিয়া এত দেরি যে? জুয়েল এইমাত্র গেল। ক্লাস ছিল, কিছু এসেনশিয়াল কেনাকাটা ছিল। মা আলমোড়া ভাঙতে ভাঙতে বললেন, জুয়েল তোর জন্য হাত খরচের টাকা দিয়ে গেছে। তোর ফুফুই নাকি তাকে বলে দিয়েছে। তোর টেবিলে খাম রাখা আছে। অলিন্দ্রিয়া বিরক্তিভরা গলায় বলল, উফ মা, টাকা দিলেই রাখতে হবে। তুমি বলনি কেন আমার চাই না? না চাইলে তোর দাদুইকে দিয়ে দিস, তিনি খুশি হবেন। উনি কি আমার ঘরে গিয়েছিল? হুম। সে কিন্তু টাকাটা টেবিলে রেখে আসলো। অলিন্দ্রিয়া এক ছুটে সিঁড়ি বেয়ে উপরে উঠল। সর্বনাশ! রুমের যে কি অবস্থা আল্লাহ জানেন। সকালে সে চেঞ্জ করে কিছুই গুছায়নি। তাছাড়া তার নিজের আঁকা নাহিদের ছবিটাও আছে। দেখে ফেলেনি তো আবার? কি লজ্জা, কি লজ্জা! রুমে এসে অলিন্দ্রিয়া হাঁপ ছাড়ল। না, ছবিটা লুকানো জায়গাতেই আছে। দেখেনি তাহলে? ছবিটা সে এক্ষুনি পুড়িয়ে ফেলবে, এক্ষুনি। অলিন্দ্রিয়া চেঞ্জের আগেই ছবিটা পুরালো। বিছানায় বসতেই তার সকালের ছেড়ে যাওয়া কাপড় চোখে পড়ল। ইস, লোকটা কি এসব দেখেছে নাকি? 2 সপ্তাহ কি পেরিয়ে গেছে? জুয়েল কি ফিরেছে? ফোন করেও তো কিছু জানালো না। অলিন্দ্রিয়া কি ফোন করবে? না থাক, সে কেন করবে? তার কিসের এত দরকার জেনে? সন্ধ্যার দিকে রূপায়ণ এসে ডাকলো, অলিন্দ্রিয়া তখন শুয়েছিল। আপু তাড়াতাড়ি নিচে আসো। এই কালো সিরামিকের টি সেটটা আমি এখন ভাঙবো। অলিন্দ্রিয়া ভ্রু কুঁচকে বলল, টি সেট পেলি কোথায়? জুয়াভাই দিয়েছে। জুয়াভাইটাকে? রূপায়ণ উত্তর দিল না। নিচে আসো আপু, উনি তোমার জন্য গিফট এনেছেন। আমার জন্য গিফট? রূপায়ণ দৌড়ে ব্যস্ত ভঙ্গিতে আবার নিচে চলে গেল।
অল ইন্ডিয়া সিঁড়িতে এসেই শক খেলো। ও জুয়েল এসেছে। জুয়েলকে এরা জুয়াভাই ডাকছে নাকি? কি সর্বনাশ! ছোট চাচা তো এর নামের 12টা বাজিয়ে ছেড়েছেন। অল ইন্ডিয়া আবার রুমে ফিরে এলো। সে নিচে যাবে না। রাত 10টা নাগাদ মা ডাকতে এলেন। খাবি না? পড়ছি তো মা। পরে খাবো। ছেলেটা কি প্রতিবারই একা একা খাবে? এতদিন পর এসেছে, তার মানে এখনো রয়ে গেছে জুয়েল। উফ মা, দেখছো না আমি রিডিং ইউনিফর্ম পরে আছি? এভাবে কি যাওয়া যায়? চেঞ্জ করতে হবে, দেরি হবে। তার চেয়ে বরং তাকে খেয়ে চলে যেতে বলো। রিডিং ইউনিফর্ম পরে আছিস তো কি হয়েছে? জুয়েল তো নিজের মানুষ। চল। অল ইন্ডিয়া একটা ওড়না পেঁচিয়ে নিচে এলো। টেবিলেও কোথায় বসবে? জুয়েলের পাশের চেয়ারে। দাদুই বললেন, জুয়ার ধারে বসলিয়া, একটু জুয়া টুয়া খেল। কি সাংঘাতিক! বাসার সবাই তো একে দিব্যি জুয়া ডাকছে। জুয়েলি ব্যাপারটা সামলালো। হেসে বলল, পান আমার পাশে বসো তো। আজ আমি ভাতের সাথে পানও খাবো। রূপায়ণ মহানন্দে জুয়েলের পাশে বসে গেল। এর মাঝে অল ইন্ডিয়া আর জুয়েলের দৃষ্টি বিনিময় হলো। যে দৃষ্টির মানে হলো, আমরা কিন্তু যার যার মতো ভালো আছি। খেতে বসে তারা দুজনেই চুপচাপ থাকলো। দাদুই ক্রমাগত কথা বলে গেলেন। একবার তো বললেন, বুঝলি লিয়া, তোদের হলো সোনায় সোহাগা জুটি। নামেও কি মিল, কি ছন্দ! লিয়া জুয়া, জুয়া লিয়া। তোদের হবে ছন্দময় জীবন। এত মিল তো কবিতায় নেই রে। জুয়েল পানি খাচ্ছিল। বেচারা বিরমি খেয়ে গেল। নাকে পানি উঠে চোখ জ্বালা করতে লাগলো। এর মাঝে ছোট চাচা বললেন, তোদের ছেলেপুলের নামও ঠিক করে ফেলেছি রে লিয়া। অল ইন্ডিয়া চোখ বড় বড় করে বলল, ছেলে মেয়ের নামও ঠিক করে ফেলেছ? ইয়েস। এসব ক্ষেত্রে প্রি প্ল্যানিং ভালো। কম্বাইন করে মেয়ে হলে নাম রাখবো জুলিয়া আর ছেলে হলো জুলিয়ান। এবার অল ইন্ডিয়া বিরমি খেল। তার নাকে ভাত উঠে গেল। অল ইন্ডিয়া আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায়নি। পরীক্ষা আছে, পড়তে হবে তার। 11টা নাগাদ জুয়েল এসে দরজায় নক করলো। ওই হাতেই অল ইন্ডিয়া দরজা খুলল। ভেতরে আসুন। না না, ঠিক আছে। পরীক্ষা আর কয়টা বাকি? আরো 3টা। ও আচ্ছা। কিছু গিফট এনেছিলাম। কি করব? অল ইন্ডিয়া মিষ্টি করে বলল, নিচে সুইটমিট আছে তো ওদের কাছে রেখে যান। থ্যাংক ইউ। জুয়েল হাসল। অল ইন্ডিয়া এই প্রথম জুয়েলের দিকে পূর্ণ দৃষ্টি নিয়ে তাকালো। বাহ, বেশ তো। গুড লাক পরীক্ষার জন্য। অল ইন্ডিয়া কিছু বলল না। জুয়েল চলে যাচ্ছিল, অল ইন্ডিয়া পিছু ডাকলো, শুনুন, এবার থেকে ট্যুর করে এসে আমায় ফোন করে জানাবেন। জুয়েল সম্মতিসূচক মাথা নাড়ল। রাত 12:30 নাগাদ অল ইন্ডিয়াদের বাসার সামনের গলির মুখের রহিম রেস্টুরেন্ট এন্ড সুইটমিট থেকে বাসায় ফোন এলো। জুয়েল নামে এক ভদ্রলোক একটা প্যাকেট রেখে গেছেন অল ইন্ডিয়াদের বাসার নাম করে। এটা এখন নিয়ে আসার জন্য, কারণ 1টা নাগাদ তারা রেস্টুরেন্ট বন্ধ করে ফেলবে। তখন সকালের আগে আর পাওয়া যাবে না। অল ইন্ডিয়া মাথায় হাত দিয়ে বসে পড়ল। লোকটা সুইটমিটেই তাহলে গিফট রেখে গেছে। পরীক্ষা শেষ হবার পরের দিন সন্ধ্যায় জুয়েলের ফোন এলো। সে এবার 4 সপ্তাহের অফিস ট্যুরে যাচ্ছে। অল ইন্ডিয়া বিনীত কণ্ঠে বলল, এবার কোনো গিফট ফিফট আনবেন না প্লিজ। জুয়েল মন খারাপ করে বলল, আচ্ছা, আনবো না। আর শুনুন, রূপায়ণ আর অঙ্কনকে আমি আদর করে সুইটমিট ডাকি। ইজ ইট ক্লিয়ার? ফোনের ওপাশ থেকে জুয়েল লজ্জিত ভঙ্গিতে জিভ কাটল। এবার ট্যুর করে ফিরে এসে জুয়েল কোনো ফোন করলো না। ফোন করলেন ফুফু। লিয়া, ওর বাসাটা দেখে আয় গিয়ে। অফিস ওকে কত সুন্দর ফ্ল্যাট দিয়েছে জানিস? ফ্ল্যাট দেখবো না ফুফু, আমার পড়াশোনা আছে। একদিনের জন্য তো আর পড়াশোনা পালিয়ে যাচ্ছে না।
একটু গল্প টল্প করবি, ভালো লাগবে। জানা। অলিন্দ্রিয়া ফোন রেখে দিল। সেদিনই রাত 8টার দিকে জুয়েল এলো। রূপায়ণ এসে বলল, আপু, জুয়া ভাই আজ তোমার ছবি আঁকা দেখবেন, রাতে থাকবেন। তুমি ছবি আঁকার সব রেডি করো। অঙ্ক ভাইয়ার অঙ্ক আবিষ্কারে একটু হেল্প করেই আসছেন। মানুষটার কি কোনো কাণ্ডজ্ঞান নেই। রাতে থাকবে। হু। জুয়েল রুমে আসতেই অলিন্দ্রিয়া বলল, আমি পড়ছি এখন, আজ রাতে ছবি আঁকবো না, অন্য আরেকদিন ছবি এঁকে দেখাবো। জুয়েল তাও দাঁড়িয়ে থাকলো। অলিন্দ্রিয়া জুয়েলের মুখোমুখি গিয়ে নিজের টি শার্ট টেনে ধরে বলল, এখানে দেখুন, এখানে কি লেখা দেখুন, ইটস রিডিং টাইম। অলিন্দ্রিয়ার কথা শেষ না হতেই জুয়েল অলিন্দ্রিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, সত্যিই দেখবো। অলিন্দ্রিয়া নিজের দিকে তাকিয়ে টি শার্ট ছেড়ে দিল। জুয়েল মৃদু হেসে বেরিয়ে গেল। অলিন্দ্রিয়ার নিজেকেই চড় মারতে ইচ্ছে করছে। এত অ্যাডভান্স কাজ করার কি দরকার ছিল? ধুর, নিজেই সব দেখিয়ে। ছি। মা এসে বললেন, জুয়েলকে একটু থাকতে বল তো ওলি, ছেলেটা চলে যাচ্ছে। অলিন্দ্রিয়া রেগে বলল, সাধাসাধির কি আছে মা, থাকতে মনে না চাইলে থাকবে না, তার ইচ্ছা তার ইচ্ছাই। মায়াবো এক্সট্রা বালিশ দিয়ে গেল। আপাক খুব দামে থাকবেন কইলাম, সহজে নুইবেন না। বেড়া মানুষ হইল বান্দরজাত, লাই দিলেই মাথায়। অলিন্দ্রিয়া চূড়ান্ত চটে গেল। গেট আউট মায়ারুন বেগম, জাস্ট গেট আউট। মা, এরকম হবার কি কথা ছিল? মা হাই তুলতে তুলতে চলে গেলেন। অলিন্দ্রিয়া কোন পাশে শোবে? এ পাশে না, ও পাশে। নাকি বারান্দায় পড়াশোনা করে কাটিয়ে দিবে? জুয়েল কোথায় চেঞ্জ করবে? তার সামনে কিভাবে চেঞ্জ করবে? উফ, এত টেনশন যেন নেওয়া যাচ্ছে না। জুয়েল রুমে এসেই বলল, বেশি বোর হলে আমি চলে যাই। অলিন্দ্রিয়া হতাশ কণ্ঠে বলল, একদম ঢং করবেন না। আমায় যতটা বোকা ভাবছেন আমি অত বোকা না। পাস চয়েস করে শুয়ে পড়ুন, আমি আরো কিছুক্ষণ পড়ব। আমিও পড়ব, গল্পের বই আছে। দিন তো। টিভি নেই কেন আপনার ঘরে? কি বিচিত্র ঘর, এসি আছে টিভি নেই। অলিন্দ্রিয়া একটা রান্নার রেসিপির বই জুয়েলের হাতে দিয়ে বলল, এটা পড়ুন। এন্ড বি কেয়ারফুল, আমার ঘর নিয়ে কোনো কমেন্ট নয়। হু। জুয়েল অলিন্দ্রিয়াকে টেনে ধরল। অলিন্দ্রিয়া সোজা হয়ে দাঁড়িয়ে থাকলো। জুয়েল ফিসফিস করে বলল, এরকম শক্ত হয়ে আছো কেন ওলি? আমার ইচ্ছে, আমার যে অন্যরকম ইচ্ছে। এবার জুয়েল আর একটু চাপা গলায় বলল, তুমি কি ভয় পাচ্ছ ওলি? তুমি হয়তো ভাবছো তোমার না আবার প্রেম হয়ে যায়। এম আই রাইট? নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে অলিন্দ্রিয়া এবার চেয়ারে গিয়ে বসল। প্রেম কি অত সোজা যে কেউ ছুঁয়ে দিলেই হয়ে যাবে? প্রেম হয়তো এতটা সোজা নয় ওলি, কিন্তু শরীরী প্রেমটা খুব সোজা। সত্যিকারের যে মনের প্রেম তা খুব কঠিন। কারো কারো জীবনে তো মনের প্রেম কখনোই আসে না। যেমন যেমন ধরো, দুটো মানুষ অনেক সময় সারা জীবন একসাথে থেকেও মনের প্রেম হয় না। আবার কিছু ক্ষেত্রে কেউ কাউকে না দেখেও বছরের পর বছর একজন আরেকজনের কথা ভেবে যায়। এরকম কোন প্রেমটা ভালো আমি জানি না, তবে মনের প্রেমের শক্তি বোধ হয় বেশি। এতে কোনো প্রকার কারণ লাগে না, জাস্ট হয়ে যায়। আর মনের প্রেম হলে শরীরী প্রেম হতে বাধ্য। তাকে ছুঁয়ে থাকতে সবসময় মন চাইবে। আপনার কোনটা হয়েছে? জুয়েল এবার অলিন্দ্রিয়ার কাছে গিয়ে টেবিলের উপর বসল। তুপা দিয়ে শক্ত করে অলিন্দ্রিয়ার চেয়ার আটকে ধরে ঠিক অলিন্দ্রিয়ার মুখোমুখি বসল। আমার বোধ হয় মনেটা হয়ে গেছে। বিয়ের দিন তোমায় দেখতে এসে শুনলাম জ্বর হয়ে গেছে। ঠিক তখনই হয়ে গেল। অলিন্দ্রিয়া হাসল। চেয়ার ছাড়ুন, হাত সরান। আপনি তো আমায় অ্যারেস্ট করে রেখেছেন। ওলি, বিয়ের আগে আমায় বলা হলো তুমি মেন্টালি আনস্টেবল।
আমি ভাবলাম অসহায় একটা মেয়েকে বিয়ে করলাম মেবি। আমার ধারণা ছিল তুমি পাগল। কিন্তু পরে মা বললেন তোমার সাইরেন শখটার কথা, নাহিদের কথা। আমি এতে খুব খুশি হলাম, যাক আমার বউটার তাহলে প্রেমে পড়বার ক্ষমতা আছে। আমার গিয়ে ভালো লাগছিল, অন্য একজনের কথা শুনেও ভালো লাগলো। আপনি খুব অদ্ভুত। তোমার যেদিন সত্যিকারের মনের প্রেম হবে দেখবে মানুষটার সব তোমার ভালো লাগছে, তার মন্দটাকেও ভালো লাগবে। কি করে বুঝবো যে মনের প্রেম হয়েছে? জুয়েল লিয়ার হৃৎপিণ্ডটার কাছে হাত রেখে মুখটা একদম গালের কাছে এনে বলল, তখন তুমি এখান থেকে বুঝবে, সব অনুভূতি এখানে এসে লাগবে। কি যে মধুর ব্যথা। লিয়া বড় করে শ্বাস ছাড়ল। মানুষরা কি ম্যাজিক জানে, মন্ত্রতন্ত্র কিছু? হাত সরান। জুয়েল চট করে হাত সরিয়ে বিছানায় চলে গেল। লিয়া এটা কি, পিল নাকি? আমি কে একটা খেয়ে নিব। লিয়া ঝটকা মেরে জুয়েলের হাত থেকে পিলটা সরিয়ে নিল এবং হেসে ফেলল। মা রেখে গেছে নাকি? উফ। অলিন্দ্রিয়া একটু যেন অভিযোগের স্বরে বলল, আপনাকে তো লাজুক দেখতে লাগে অথচ কত বল। জুয়েল মনে মনে বলল, ইউ ডোন্ট নো ওলি হাউ মাচ নটি আই এম, বাট ইন ফিউচার ইউল ডেফিনেটলি নো দ্যাট। গুরু গুরু নাইট ওলি। জবাবে অলিন্দ্রিয়া মিষ্টি করে হাসল। মনে মনে বলল, নাহিদের সাথে তাহলে আমার কোনো প্রেমই হয়নি তাহলে। যাক বাঁচা গেল। সে রাতে অলিন্দ্রিয়া সারা রাত ছবি আঁকলো। জুয়েল অঘরে ঘুমালো। অলিন্দ্রিয়া জুয়েলের একটা ঘুমন্ত অবস্থার ছবিও এঁকে ফেলল। এর প্রায় মাস তিনেক পর জুয়েল আরেকদিন এসে রাতে থেকে গেল। তবে সে রাতে খুব মজার ঘটনা ঘটল। রাতে শুতে গিয়ে জুয়েল জোরাজোরি শুরু করলো। একটু ভালো করে তাকাও না প্লিজ। অলিন্দ্রিয়া চোখ বন্ধ করে কাঠ হয়ে গেল। আমি থাকতে পারি না অলি, আমার খুব অসহ্য লাগে। প্লিজ জর্জ, প্লিজ জর্জ। আর কতদিন? আমার ইচ্ছে করছে না। জুয়েল অলিন্দ্রিয়াকে শক্ত করে বিছানায় চেপে ধরে বলল, তোমার কেন ইচ্ছে করে না কেন? কি পছন্দ হয় না আমার বলো? কি সমস্যা? কবে ইচ্ছে করবে তোমার? পছন্দ অপছন্দ নয়, আমি রেডি নই এখন। তুমি কেন রেডি নও কেন? জুয়েল অস্থির হয়ে পড়ল। রাগ দেখিয়ে অলিন্দ্রিয়ার ড্রেসিং টেবিলের সব জিনিসপত্র ফেলে দিল। বইয়ের তাক থেকে সব বই ফেলে দিল, ড্রেসিং টেবিলের কাজ ভেঙে ফেললো এবং সর্বশেষ উল্টো শার্ট গায়ে দিয়ে অলিন্দ্রিয়ার জুতো পায়ে দিয়ে রাত 2টা নাগাদ চলে গেল। যাবার সময় বইয়ে হোঁচট খেয়ে উল্টে পড়তে গিয়ে নিজেকে সামলালো। বিড়বিড় করলো, আর কখনো আসবো না, আর এসেই বা কি করবো? তোমার পায়ে ধরাটাই বাকি আছে, আমার তো কোনো দাম নেই। অলিন্দ্রিয়া খুব মজা করে জুয়েলের এই কাণ্ডকারখানা দেখল। জুয়েলের এত রাতে চলে যাওয়ায় মা এসে বললেন, চলে গেল কেন রে? ও মাই গড, ঘরের কি অবস্থা লিয়া? অলিন্দ্রিয়া শান্ত ভঙ্গিতে বলল, মা ড্রেসিং টেবিলটা পুরনো হয়ে গেছে তাই কাজটা ভেঙে দিয়েছি, এটা বদলে ফেলো তো। জুয়েল চলে যাবার পর সেই রাতেও অলিন্দ্রিয়া সারা রাত ছবি আঁকলো এবং আশ্চর্যজনক বিষয় তার ছবিগুলো ভীষণ ভালো হলো। জুয়েলের রাগী রাগী অবস্থার একটা ছবিও সে এঁকে ফেলল। এরপর কেটে গেছে অনেকদিন। জুয়েলের সাথে অলিন্দ্রিয়ার স্বাভাবিক কথাবার্তাও কমে গেল। জুয়েল নিজেই অ্যাভয়েড করতে লাগলো, আসতে থাকলো কম, ফোনটাও নিজের থেকে করতো না। একদিন দুপুরে লাঞ্চে এসেছিল, সবার ন্যাপের সময়। অলিন্দ্রিয়া রূপায়ণকে দিয়ে জুয়েলকে রুমে ডেকে পাঠালো। রুমে এসে অলিন্দ্রিয়ার দিকে তাকিয়ে জুয়েল মাথা নিচু করে ফেলল। অলিন্দ্রিয়া একটা গাঢ় মেরুন কালারের অফ শোল্ডার পরে আছে, সাথে একটা স্কিন ফিটিং জিন্স। হলিউড না বলিউডের নায়িকা। মেয়েটা দেখছি মাথা খারাপ করেই ছাড়বে। সে অলিন্দ্রিয়ার দিকে না তাকিয়েই অজুহাত দেবার ভঙ্গিতে বলল, অফিস পার্সোনাল গাড়ি সাংশন করেছে, দাদুই দেখতে চাইলেন তাই আসলাম। আমি কি আসতে মানা করেছি? জুয়েল চুপ করে থাকলো। অলিন্দ্রিয়া জুয়েলের খুব কাছে এসে দাঁড়ালো।
হাত খরচের জন্য দাদুইকে কারি টাকা দিচ্ছেন কেন? দাদুই কি আপনার বউ? তুমিই তো বলেছিলে দিতে। আমি বললেই দিয়ে দিবেন। তিনি এসব টাকা জলে ভাসাচ্ছেন। সেদিন তিনি বিশাল একটা গামলা কিনে নিয়ে এলেন। বাসায় এসে দেখা গেল গামলা দরজা দিয়ে ঢুকছে না। গামলা দিয়ে করবেটা কি উনি? জুয়েলের কানটান গরম হয়ে গেল। মেয়েটার গা থেকে মিষ্টি একটা গন্ধ আসছে। মাথা ঝিমঝিম করছে। এক্ষুনি না আবার কিছু ঘটে যায়। জুয়েল তাড়াহুড়ো করে বলল, আমি যাই তাহলে। অলিন্দ্রিয়া একটু নরম স্বরে বলল, সেই রাতের জন্য খুবই দুঃখিত আমি। সরি। ইটস ওকে। আমি ওভার রিয়েক্ট করেছিলাম। আমার লিমিট আমারই বোঝা উচিত ছিল। আমি ভুলে গিয়েছিলাম যে জুতো স্বর্ণের হলেও মানুষ তাকে পাই পড়ে। ছি, এভাবে কেন বলছেন? আমি এতিমখানায় বড় হওয়া মানুষ। ইন্টারমিডিয়েট পর্যন্ত যা করেছি সব নিজের চেষ্টায় করেছি। কেউ কখনোই মাথায় হাত বুলিয়ে দুটো ভালো কথা বলেনি, ভালো খেতে দেয়নি। অলিন্দ্রিয়া লজ্জিতভাবে জুয়েলের হাত চেপে ধরল। বলল, আমি মন থেকে ক্ষমা চাইছি জুয়েল। তুমি কেন ক্ষমা চাইবে? আমি তুচ্ছ। জানো অলি, ঢাকা ভার্সিটিতে সিলেকশন লিস্টে এসেও আমি যখন ভর্তি হতে গেলাম আমার পকেটে তখন কোনো টাকা নেই। ইউনিভার্সিটিতে ঘোরাঘুরি করতে থাকলাম। মনে মনে ঠিক করলাম কোনো বয়স্ক শিক্ষক পেলে পায়ে ধরে ফেলবো। বলবো, স্যার আমায় ভর্তি করে দিন। ওখানের একজনই তখন তোমার ফুফুর কথা বলেন। আমি হন্য হয়ে ছুটে গেলাম। শরীফা ম্যামকে আমি কিছু বলতে পারলাম না, কাঁদতে কাঁদতে তার পায়ের ধারে বসে পড়লাম। টাকা পয়সার কষ্ট অলি বুঝলে বড় কষ্ট। অলিন্দ্রিয়া ঠোঁট কামড়ে কান্না আঁকালো। মা তখন আমায় ভর্তি করালেন। থাকার জন্য কলাবাগানের বাসায় একটা রুম দিলেন। খাবার টাকা পয়সা দিলেন। তার টাকায় আমি আমার জীবনে প্রথম এক গ্লাস দুধ একসাথে নিশ্চিন্ত মনে খেয়েছি। টিউশনি করতে দিলেন না, সব খরচ চালিয়ে নিলেন। জুয়েল যেন লজ্জায় মিশে যাচ্ছিল। অলিন্দ্রিয়া সান্ত্বনার সুরে বলল, আপনি চুপ করুন তো। আমি কিন্তু সত্যিই অপরাধী। জব হওয়ার পর, মাকে পাবার পর আমি আমার লিমিট ভুলে গিয়েছিলাম অলি। আমি সহজেই ভুলে গেলাম যে রাস্তার মানুষ এত সহজে সব পাবে কেন। অলিন্দ্রিয়া এরপর আর কিছু বলেনি। সারা সন্ধ্যা অন্যরকম স্যাডনেস তাকে ঘিরে ধরেছিল। রাতে অলিন্দ্রিয়া নিজে থেকেই ফোন করলো, আপনি কিন্তু আসলেই চমৎকার। যে কোনো সময় চলে যেতে পারে এমন বউকে কেউ কিন্তু নিজের দরিদ্রতার কথা এত সহজে বলতে পারে না। বাট ইউ আর সো অনেস্ট। জুয়েল দীর্ঘশ্বাস ফেলে বলল, তবুও তো মন গলানো যাচ্ছে না, দয়া মায়া তো পাচ্ছি না। অলিন্দ্রিয়া অনেকক্ষণ শব্দ করে হাসল। কোন রকমে হাসি থামিয়ে বলল, রূপায়ণ আর অঙ্কনকে নিয়ে আসি। আপনার ওখানে কিছুদিন থেকে যাব। কনসোলেট করছো? এরকম কি মনে হচ্ছে? কনসোলেশন নিব না অলি। আপনি তো জানেনই আমাকে একটা ভীষণ খারাপ ঘটনার মধ্য দিয়ে যেতে হয়েছিল। লিভ ইট অলি। অলিন্দ্রিয়া দীর্ঘশ্বাস ফেলল। সেদিনের পর জুয়েল আবার স্বাভাবিক হয়ে গেল। বাসায় ফোন করতো নিয়ম করে, তবে বাসায় আসা কমিয়ে দিল। আসতে থাকলো কদাচিৎ, কখনো বা লাঞ্চে, কখনো বা ডিনারে, তবে এর মধ্যে অলিন্দ্রিয়ার সাথে দেখা হতো খুবই অল্প। অলিন্দ্রিয়া তখন চূড়ান্ত বিজি, ফাইনাল প্রজেক্ট নিয়ে কাজ করছে। এর মধ্যে মা এসে একদিন সকালে বললেন, লিয়া তোর জন্য কে আনবো বলতো? সবার লিস্ট হয়ে গেছে, তোরটা বাকি শুধু। কে আনবে মানে? শপিং এ যাচ্ছ নাকি? আরে না রে, ঘুরতে যাচ্ছি সিঙ্গাপুরে, তোর বাবা সহ। অলিন্দ্রিয়ার হাতে ব্রাশ ছিল, পড়ে গেল। ব্রাশ তুলতে তুলতে বলল, সিঙ্গাপুর? বলো কি? কবে এসব ঠিক হলো? কেন? সব তো জুয়েলি করে দিল। তুই জানিস না? অলিন্দ্রিয়ার মন খারাপ হয়ে গেল। মানুষরা তার পরিবারকে কত আপনি না করে নিয়েছে। এমন একটা মানুষের কেন যে নিজের পরিবার নেই? অলিন্দ্রিয়ার খুব আক্ষেপ হলো।
মা বাবা যেদিন চলে গেলেন সেদিন থেকে জুয়েলকে বাসায় শিফট করে দিয়ে গেলেন। জুয়েলও মহানন্দে লাগেজ নিয়ে চলে এসেছে। জুয়েল নিচের তলায় ছোট চাচার পাশের ঘরে উঠল। নিয়ম করে অফিস যাচ্ছে। সকালে ব্রেকফাস্ট করার সময় ছোট চাচা আর সে হেসে গড়াগড়ি খাচ্ছে, প্রতিদিনই অঙ্ক আবিষ্কার করছে, অঙ্কনের সাথে রূপায়ণকে সিরামিক কিনে দিচ্ছে, একসাথে মিলে আবার ভাঙছে। এই সব কিছুর মধ্যে একটা জিনিস চোখে পড়ার মতো। সেটা হলো জুয়েল অলিন্দিয়াকে যথাসম্ভব অ্যাভয়েড করছে। মায়াবুর সাথেও জুয়েলের বেশ খাতির জমে গেছে। একদিন খুব সকালবেলা অলিন্দিয়া নিজের জন্য চা বানাতে নিচে নেমেছিল। ড্রয়িং রুমের সোফায় দেখল রূপায়ণ, অঙ্কন আর জুয়েল সবগুলাই হাফ প্যান্ট পরে খালি গায়ে ঘুমোচ্ছে। ও মাই গড, এইসব কি? এত পুরোই মিক্সড হয়ে গেছে ফ্যামিলির সাথে। অলিন্দিয়া সেদে সেদে কথা বলার চেষ্টা করেছে জুয়েলের সাথে, কিন্তু কথা তেমন হয়ে ওঠে না। জুয়েলের যেন সবসময় তাড়া থাকে। এর মাঝে ছোট চাচা জানালেন জুয়েল একটা লং ট্যুরে যাবে 290 দিনের। রাতে অলিন্দিয়া নিজে ইচ্ছে করেই জুয়েলের ঘরে গেল। জুয়েল শুয়েছিল, অলিন্দিয়াকে দেখে পাশ ফিরল। অলিন্দিয়া কোথায় বসবে? বিছানায়। আর কিছুই তো নেই। অলিন্দিয়া দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। এতদিনের জন্য যাচ্ছেন, বেশি কাজ? জুয়েল প্রশ্নটা এড়িয়ে গেল, বরং উল্টো প্রশ্ন করল, তোমার ভাইবা ভালো হয়েছে? উহু, ছোটাই। একটা মজার ব্যাপার জানেন, আমরা যখন প্রজেক্ট টিচারের লটারি করলাম, আমার লটারিতে প্রজেক্ট টিচার পড়েছিলেন সব থেকে জল্লাদ 2 স্যার। উনাদের কাছেই বেশি সময় দিতে হয়েছে, না পড়েই ভাইভা দিয়েছি। 1 বছর আমার কি যে খাটতে হয়েছে। যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে জুয়েল বিছানায় উপর হয়ে ল্যাপটপ খুলল। আমার কিছু মেইল চেক করতে হবে। তুমি কি আর কিছু বলবে? আপনি আমার আঁকা সব ছবি ফেলে দিলেন কেন? আমি তো ফেলতে চাইনি, মায়াবু বলল। চা দিতে বলো তো অলি। আমার ঘুম কাটুক। অলিন্দিয়া ভাবল সে নিজেই চা বানায়। মানুষটা কি চা খায়? র চা নাকি দুধ চা? চিনি ক চামচ খায়? এতদিন হলো বিয়ের, অথচ এটাও সে জানে না। আশ্চর্য। অলিন্দিয়া চা না বানিয়ে রুমে চলে এলো। সেই রাতেও অলিন্দিয়া সারা রাত ছবি আঁকলো। মা বাবা ফিরে আসার পর জুয়েল চলে গেল তার ফ্ল্যাটে। বাসা থেকে চলে যাবার খবরটা অলিন্দিয়া শুনল 2 দিন পরে। ট্যুরে যাবার আগে জুয়েল একটা ফোন পর্যন্ত করলো না অলিন্দিয়াকে। সপ্তাহখানেক পর একদিন সকালে মা ডাকলেন। অলিন্দিয়া তখনও ঘুমে। চোখ কচলাতে কচলাতে দরজা খুলে দিয়ে আবার শুয়ে পড়ল। মা অলিন্দিয়ার পাশে বিছানায় কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন। ঘুম ঘুম চোখে অলিন্দিয়া বলল, এত সকালে কি চাই? মা হাসলেন। অলিন্দিয়ার হাতটা আলতো করে টেনে ধরে বললেন, তোর জন্য 2টা ভালো খবর আছে, কোনটা আগে শুনবি? অলিন্দিয়া ধূপ করে উঠে বসল। মানে কি? ধূপ? শুনলে তুই খুশিতে পাগল হয়ে যাবি। তাড়াতাড়ি বলো তো। উফ, তোর আঁকা কিছু ছবি জুয়েল একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন কন্টেস্টে পাঠিয়েছিল। ওরা তোর 17টা ছবি সিলেক্ট করেছে। ইয়াং আর্টিস্টদের মধ্যে তোর সব থেকে বেশি ছবি ওরা এক্সিবিশনে রাখছে। মালয়েশিয়া 2 সপ্তাহের জন্য আয়োজন। তোকে ইনভাইট করেছে। বাংলাদেশ থেকে তুই একাই সিলেক্টেড। অলিন্দিয়া কয়েক সেকেন্ড হা করে থাকলো। মা, আমি কি কেঁদে ফেলবো? দ্বিতীয় সুখবরটা শুনলে তো আনন্দে কেঁদেই ফেলবি। একটু কাছে আয় তো মা। জুয়েল সেপারেশনের সব পেপারস রেডি করে ওর কাজ কমপ্লিট করে পাঠিয়েছে। এই নে। অলিন্দিয়া কি ঠিক শুনলো? মা কি বলল? অলিন্দিয়া রোবটের মতো বলল, কই দেখি। এত বড় একটা সিদ্ধান্ত একা একাই নিয়ে ফেলল। একা নেয়নি। তোর বাবা ফুফুর সাথে কথা বলেই নিয়েছে। তার সাথে আমি কথা বলেছি। যা হয়েছে সবার সাথে কথা বলেই হয়েছে। তুই এই বিয়েটা বয়ে বেড়াতে পারছিলি না। তোর মানসিক কষ্ট আমরা কেউ আর বাড়াতে চাইনি। অলিন্দিয়া অভিযোগের স্বরে বলল, কই, আমার সাথে তো কেউ আলাপ করেনি। জুয়েলি বলতে বারণ করল।
তোকে একসাথে দুইটা খবর দিব ভেবে রেখেছিলাম, তবে জুয়েল বলেছে তোর উপর তার কোনো অভিযোগ নেই। তুই একটা চমৎকার মেয়ে, তোকে এভাবে আটকে রাখলে তুই সামনে আগাতে পারবি না, তাই এই সারপ্রাইজ। অলিন্দ্রিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আই এম এক্সট্রিমলি সারপ্রাইজ মা। মালয়েশিয়াতে অলিন্দ্রিয়ার সাথে গেলেন ছোট চাচা। সব অ্যারেঞ্জ করে দিল জুয়েল। এ সময় ছোট চাচার সাথে যতবার ফোনে কথা হয়েছে জুয়েল খুব স্বাভাবিক, বরং আগের থেকেও স্বাভাবিক। বিয়ে, সেপারেশন এসব কিছুই যেন ঘটেনি। ভিসা থেকে টিকিট সবকিছু জুয়েল সামলেছে। অলিন্দ্রিয়ার খুব রাগ হলো, খুব। তাকে ছেড়ে মানুষটা এত স্বাভাবিক কেন, এত ভালো আছে কেন? তবে কি মানুষটা মিথ্যে বলেছিল? অলিন্দ্রিয়ার সাথে তার মনের প্রেম তাহলে কোনোদিনই হয়নি। এক্সিবিশনের এন্ডিং সেরিমনিতে ঘোষণা করা হলো, অ্যাবস্ট্রাক্ট ক্যাটাগরিতে অলিন্দ্রিয়ার 5টা ছবি সেরা হয়েছে এবং এশিয়ান আর্টিস্টদের মাঝে সবথেকে জুনিয়র হিসেবে অলিন্দ্রিয়াকে কিছু বলতে বলা হলো। অলিন্দ্রিয়া স্টেজে উঠে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন কি বলবে ভেবে নিল। তারপর আচমকা বলল, দিস ক্রেডিট ইজ নট অনলি মাইন, ইট অলসো গোজ টু সামওয়ান হু ইজ ভেরি স্পেশাল। Before this contest, he is the only man who appreciated my works. Personally speaking, I was not sure about my painting, but he was. Joel is the man behind my success. Joel, the light of my painting. মালয়েশিয়া থেকে ফিরেই অলিন্দ্রিয়া সবাইকে বলল, তোমাদের জুয়া যদি এবার বাসায় আসে আমি তাকে সবার সামনে কান ধরে উঠবোস করাবো। মা বললেন, সে আসবে কেন? সব তো চুকে বুকেই গেছে। সে শুধু আসবে না মা, এসে বলবে আমি তাকে পায়ে ধরে নিয়ে এসেছি। ছোট চাচা বললেন, কান ধরে উঠবোসটা কি একটু বেশি হয়ে গেল না? জামাই মানুষ, শুধু এক পায়ে দাঁড় করিয়ে রাখলে হয় না। দাদুই বলল, মাথা নাড়া করে দিলে কেমন হয়? অলিন্দ্রিয়া বলল, এটা ভালো আইডিয়া, তবে কাজটা করতে হবে ঘুমের মধ্যে। মাথা নাড়া করে দিবার আনন্দে তার গায়ে কাটা দিয়ে উঠল। এর 7 দিন পরেই জুয়েল এসে হাজির হলো। বাসায় এসেই সবাইকে বলল, অলি রোজ ফোন দিয়ে কান্নাকাটি করে, বলল অন্তত একদিনের ছুটি নিয়ে আসুন, দরকার হলে চাকরি ছেড়ে দিয়ে আসুন, না হলে মরে যাব। আমি সেই ভয় পেলাম। জানেনই তো মা, ওর যা মেজাজ। সেপারেশনের পেপারস দেখে বেচারি ভয় পেয়ে গেছে। ইমার্জেন্সি লিভ নিয়ে চলে এসেছি। বলেছি দাদুই মারা গেছে। ভালো করেছি না মা? মা ফিসফিস করে বাবাকে বললেন, আমার এতদিন ধারণা ছিল প্রেমে পড়ে শুধু লিয়ারি মাথা খারাপ হয়েছিল। জুয়েলের যা অবস্থা দেখছি, আমার তো ক্ষীণ সন্দেহ হচ্ছে চাকরি ছেড়ে টেরে দিয়ে চলে এসেছে কিনা। সেপারেশন নিয়ে লাফালাফি করলো নিজেই, আমাদেরকে বোঝালো, এখন আবার সুরসুর করে চলে এসেছে নিজেই। এর তো মাথার কিছুই ঠিক নাই। এই ছেলে এত বড় চাকরি করছে কি করে? সবার মাঝে মায়াপুর শুধু এক কথা, কইছিলাম না জুয়া ভাই, আপায় ঠিক আপনের পায়ে একদিন ধরবই ধরবো। হুহু, এই মায়ারুনের কথায় মিথ্যা নাই। জুয়েল মনে মনে বলল, মায়াবু, আমার না জানি এখন কতদিন তার পায়ে ধরে বসে থাকতে হয়। শুধু রুম থেকে বের না করে দিলেই হলো। দরজা বন্ধ রুমে আমার পায়ে ধরতেও আপত্তি নেই। রাতে অলিন্দ্রিয়ার সাথে জুয়েলের প্রথম দেখা হলো খাবার টেবিলে। জুয়েলের গলা শুকিয়ে গেল। দাদুই বললেন, লিয়া, জুয়াকে নাকি তুই আমার মরার কথা বলে লিভ নিতে বলেছিস। তুই এটা করতে পারলি? তোকে আমি কত পিঠে চড়িয়েছি, আর তুই? জুয়েল বাদে ডাল নিচ্ছিল, ডালের বাটি কাত করে ফেলে দিল। তার সারা গা ডালময় হয়ে গেল। অলিন্দ্রিয়া ঠান্ডা গলায় বলল, তুমি তো একদিন এমনিতেও মারা যাবে দাদুই। তার চেয়ে ভালো হলো না তোমার মরার খবরটা কি কাজে লাগলো নিজের চোখে দেখে গেলে। এবার জুয়েল মুখ খুলল। দেখছেন দাদুই, বলি ইনসিস্ট করাই তো আমি বললাম। দাদুই অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। 11টা নাগাদ মা এসে বললেন, তোর তো দেখি মহাপাগল জুটেছে কপালে। তোর পাগলামি ভালো করতে একে আনা হলো, এর তো এখন ব্রেন ঠিক নাই। রুমে আসতে ভয় পাচ্ছে বোধ হয়।
কাউকে কিছু বলতেও পারছে না। ডেকে নিয়ে এত। অলিন্দ্রিয়া বলল, মা, মাথা কি সত্যি ন্যাড়া করে দিব? তোর পাগল তুই জানিস, তবে করলে ঝামেলা আছে। পরদিনই দেখা যাবে রূপায়ণ আর অঙ্কন ন্যাড়া করে ফেলবে। অলিন্দ্রিয়া মায়ের কোমর জড়িয়ে ধরল। মা, আমার বোধ হয় মনের প্রেম হয়ে গেছে। যেদিন তুমি ছবিগুলোর কথা বললে তখনই হয়ে গেল। মানুষরা আমার ছবি আঁকাকে ভালোবেসেছে শুনেই মন অস্থির হয়ে গেল। তুই সেপারেশনের পেপারস দেখে কষ্ট পাসনি। মালয়েশিয়ায় গিয়ে গুনগান করে এলি যে বড়। পেয়েছি তো, খুব পেয়েছি। কিন্তু মজার ব্যাপার কি জানো মা? পেপারস গুলো আমি যখন ভালো করে দেখলাম এতে ও নিজে সাইন করেনি মা। ফুল নেইমের জায়গাগুলোতে সুইটমিটকে দিয়ে ওর নাম সই করিয়েছে। এই দেখো, সুইটমিটের লেখা তো আমি চিনি। একটু চিপা দিয়ে ধরতেই সব বলে দিল। আরটা সাইনের মধ্যে দাদুইকেও দুটা করতে বলে দাদুই শেষ অবধি ইনিশিয়ালটা শিখে উঠতে পারেনি ওর। মা বিড়বিড় করে বললেন, ও মাই গড, ও মাই গড, এই বুদ্ধি ওকে কে দিল? আর একটা মজার ব্যাপার কি জানো? আমার মালয়েশিয়ার প্রোগ্রামেও লাস্ট দিনে এসেছিল। ছোট চাচাও জানেন না, কিন্তু আমি জানি। বলিস কি রে? হুমা, আমি যে জানি ও জানে না। মা চিন্তিত ভঙ্গিতে বললেন, এর তো দেখছি পুরো মাথা খারাপ। ফুফুকে একটা থ্যাঙ্কস বলো তো মা, এরকম একটা পাগল আমায় জুটিয়ে দিয়েছে। অলিন্দ্রিয়া মায়াবুকে দিয়ে জুয়েলকে ডেকে পাঠালো। মায়াবু লিয়াকে আবার সাবধান করলেন, আপা মনে রাখবেন, জামাই ভাই না, এই দিন হয় না আপনা। এদের কোনো বিশ্বাস নাই, যত খাতিরি করেন কাম হবে না। অলিন্দ্রিয়া মাথা নেড়ে বলল, তোমার এত বুদ্ধি, তোমাকে তো একটা স্বর্ণের মেডেল দেওয়া দরকার। মায়াবু লজ্জা পেয়ে গেল। মেডেল দিয়ে আমি করবোটা কি? মেডেল লাগবে না আপা। রুমে এসেই জুয়েল বলল, সুইটমিটকে নিয়ে এসেছি, এরা আজ আমাদের সাথে থাকুক, সারা রাত গল্প করব। অলিন্দ্রিয়া বলল, দাদুকেও নিয়ে আসুন, সবাই মিলে গল্প করলে ভালো হয়। জুয়েল দোয়া ইউনুস পরে বুকে ফু দিল। রূপায়ণ বলল, আপু আমার পেট ব্যথা করছে, চলে যাই। চলে যাই বলে আর দাঁড়ালো না। অঙ্কন কিছু না বলেই চলে গেল। অলিন্দ্রিয়া খুব স্বাভাবিকভাবে ওপাশ ফিরে শুলো। ব্যাখ্যা দেওয়ার সুরে জুয়েল বলল, হয়েছে কি? আমার তো রাগ উঠলে মাথা ঠিক থাকে না, জানোই তো। তবে আপনি হুট করে এভাবে চলে এলেন কেন? জুয়েল যেন বিরাট ধাক্কা খেল। এই মেয়ে তো পুরো পাগল করে ছাড়বে দেখছি। তুমি তো বললে আমি তোমার লাইট অফ দ্য লাইফ। লাইফ বলেছি নাকি? আর বললেই কি চলে আসতে হবে? সেলিম বলল, যা দোস্ত, এবার কাজ হয়ে গেছে, এখন কি চলে যাব আবার? অবশ্যই চলে যাবেন। অলিন্দ্রিয়া কাঁথা মুড়ে শুয়েছিল, উঠে বসল। জুয়েল এক ঝলক তাকালো। অলিন্দ্রিয়া একটা ব্যাগলেস নাইটি পরে আছে। এই মেয়েটা এমন কেন? সব মাথা খারাপ করার ড্রেস পরে এখন বলছে চলে যেতে। জুয়েল আর ৭-৫ কিছু ভাবল না। পিছন থেকে গিয়ে অলিন্দ্রিয়াকে জড়িয়ে ধরল। বিস্মিত হয়ে অলিন্দ্রিয়া বলল, আপনার হাত এত শক্ত লাগছে কেন? জিম করে। জিম করে? বলেন কি? এরকম লোহা হয়ে গেছে? দেখি ছাড়ুন। তুমি তো একদমই তাকাও না অলি। সেলিমি বলল, জিম টিম কর। সালমান খানের মতো বডি বানালে তুমি নাকি তাকাবে? সেলিম কি আপনার বন্ধু? বাহ, আপনার বন্ধুর তো দারুণ বুদ্ধি। আর কি পরামর্শ দিল? বলল, বৃষ্টির রাতে আর শীতের রাতে একটু চেষ্টা জড়িত করলেই সব হয়ে যায়। বলেন কি? আপনার এই লেভেলের বন্ধু আছে? ভেরি গুড। আর কি বলেছে? জুয়েল আরো আনন্দিত হয়ে বলল, সেপারেশনের বুদ্ধিও তো সেই দিল। মেয়েরা সব থেকে ভয় পায় সেপারেশন।
বলল, প্রথমে ভয় খাওয়াবি, তারপর অভিমানের সময় ঠোঁটে গভীর করে একটা চুমু খেতে পারলেই কাজ হয়ে যাবে। দেখবি মন পাল্টে গেছে। তাই নাকি? তাহলে নিন তো, তাড়াতাড়ি একটা চুমু খান। জুয়েল গভীর আগ্রহে কাছে গেল। ফিসফিস করে বলল, লাইট অফ করে আসি। আপনার বন্ধুটি কি লাইট অফ করতেও বলেছে? জুয়েল সজোরে মাথা নাড়ল। অলিন্দ্রিয়া মিষ্টি হেসে বলল, তাহলে তো অবশ্যই লাইট বন্ধ করতে হবে। দাঁড়ান, অফ করে আসি। লাইট অফ করতে গিয়ে অলিন্দ্রিয়া বলেছে অভিমানের সময় চুমু খেতে। এখন তো আমি অভিমান করে নেই। তাহলে? জুয়েলে এবার ধৈর্য হারিয়ে ফেলল। তুমি এরকম কেন করো? আমি শুধু এই জন্যই এত কাণ্ড করে আসলাম। তুমি কেন বুঝো না? আমি ভেবেছিলাম আপনার শুধু মাথা নাড়া করে ছেড়ে দিব। এখন দেখছি আপনার বন্ধুটিরও মাথা নাড়া করতে হবে। জুয়েল এবার সত্যি সত্যি রেগে গেল। অলিন্দ্রিয়াকে দেয়ালের সাথে চেপে ধরল। আমি আর পারবো না, একদম পারবো না। কি করলে তুমি রাজি হবে বলো? আপনার না মনের প্রেম, না দেখেও তো থাকা যায়। জুয়েল এবার রাগে গজ গজ করতে করতে টেবিলের সব জিনিসপাতি ফেলে দিল। ড্রেসিং টেবিলের সব ফেলে দিল। বইয়ের পুরো দাগটাই ফেলে দিল এবং যথারীতি দুটো ভুল জুতো পায়ে দিতে দিতে বলল, আর আসবো না, কোনোদিন আসবো না। পাথর মেয়ে একটা। অলিন্দ্রিয়া রিকোয়েস্টের গলায় বলল, ড্রেসিং টেবিলের কাজটাও ভেঙে দিয়ে যান তো, এই আয়নাতে আমাকে মোটা দেখায়। জুয়েল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে চলে গেল এবং সাথে সাথেই ফিরে এলো। মোবাইল ফেলে গেছি। আমি এবার চলে গেলে কিন্তু আর আসবো না। অলিন্দ্রিয়া চাপা কণ্ঠে বলল, এত রাগ কেন আপনার? ভালোবাসাটা গুছিয়ে বললে কি হয়? ভালোবাসবেন আপনি, কষ্ট পাবেন আপনি, আমায় বললে কি হয়? বন্ধুদের তো ঠিকই সব বলে বেড়াচ্ছেন। জুয়েল বিড়বিড় করে বলল, সব বলি না তো। অলিন্দ্রিয়া কাছে এসে খুব পাশ ঘেঁষে দাঁড়ালো। কানের খুব কাছে গিয়ে বলল, সব বলেন না? তাহলে একটু আগেই যে সেলিম মেসেজ করলো, ব্রাশ করার পর দুটো এলাচ খেয়ে ফেললে খুব ভালো হয়। জুয়েল এবার সত্যি সত্যি ড্রেসিং টেবিলের কাজটা ভেঙে ফেলল। বলদটার এখনই মেসেজ করতে হলো। নাও গেট আউট। সুন্দর করে ইনিয়ে বিনিয়ে যেদিন আমার মন জয় করতে পারবেন সেদিন সব হবে। সেপারেশন পেপারে আমিও মায়াবুকে দিয়ে সই করিয়ে রেখেছি। নিয়ে যান। এবার কিন্তু আর সত্যিই আসবো না। তুমি আমার সত্যিকার পায়ে ধরলেও আসবো না। জুয়েল বেরিয়ে যেতেই অলিন্দ্রিয়া গুনগুন করে গান ধরল, मैं तो तेरी रंग में रंग चुकी हो, बास तेरे बुन चुकी हो, मेरी मुझ में कुछ भी नहीं सब तेरा। প্রায় 5 মিনিট পরেই মা দৌড়ে এলেন। লিয়া, তোর জামাই সব জিনিসপাতি ভেঙে ফেলছে। ড্রয়িং রুমের টিভিটা ভেঙে ফেলল। 53,000 টাকা শেষ। আমার ডাইনিং টেবিলের কাজও ভেঙেছে। 14,000 টাকার কাজ। বেছে বেছে সব দামি জিনিসগুলোই ভাঙছে। ও মাই গড, তোর ঘরের কি অবস্থা? সব জিনিস দেখে আবার গুঁড়া গুঁড়া। কে ভাঙলো? তুই না তোর জামাই? ও আল্লাহ! ও লিয়ার বাবা সর্বনাশ। লিয়া হাই তুলতে তুলতে বলল, ভাঙুক মা, তোমার জামাই এত টাকা খাবে কে? ভেঙে আবার নতুন কিনবে। মাত্র 10 মিনিট পরেই ও আবার ঘরে আসবে। তুমি যাও তো এখন। 10 মিনিটও গেল না, জুয়েল এসে অপরাধীর ভঙ্গিতে বলল, কালই সব কিনে ফেলবো। আরো ভাঙতে থাকুন। আপনারই শুধু রাগ, আমার তো নেই। আমি কখনোই আপনাকে এলাও করব না, কখনোই না। বলতে বলতে জুয়েলের শার্ট টেনে ধরল। এরকম কেন আপনি? সব পাগলামি সবাইকে জানাচ্ছেন। সবাই কিভাবে বলুন তো? অথচ আমার সাথে কখনোই ঠিকঠাক কিছু বলেন না। জুয়েল গভীর আবেগে অলিন্দ্রিয়াকে কোলে তুলে নিয়ে বলল, তুমি কখনোই সাজো না কেন উনি? সাজলে তোমায় কি মিষ্টি দেখায়? মালয়েশিয়ার প্রোগ্রামে তোমায় পুরো পুতুলের মতো দেখিয়েছিল। অলিন্দ্রিয়া দু হাতে মুখ লুকালো। জুলিয়ার আজ বিশেষ মন খারাপ।
তার জন্য বাড়িতে আজ বিশাল কাণ্ড ঘটেছে। কারণ তার সব থেকে প্রিয় ছোট মামার বিয়েতে সে যেতে পারছে না। গত পরশুই সাইকেল চালানো শিখতে গিয়ে তার হাত ভেঙেছে। তাকে ছাড়া মামনি কোথাও যান না, মামনিও বিয়েতে যাচ্ছে না। বাবাই মামনিকে ছাড়া যাবেন না, তাই বাবাইও বিয়েতে যাবেন না বলছেন। এখন বান মামা বলছেন জুলিয়াদের ছাড়া তিনি বিয়ে করতেই যাবেন না। জুলিয়া এখন কি করবে? তার হয়েছে যত ঝামেলা। বাবাই আর মা তাকে ছাড়া কিছুই বোঝে না। এদিকে নানা ভাই বলছেন তার গলা ব্যথা, তিনিও যাবেন না। জুলিয়া তো বুঝে সবাই তার জন্যই যাচ্ছে না। তাই সে এখন ঠিক করেছে পান মামার বিয়ে বাজাতে ভাঙা হাত নিয়েও সে বরযাত্রী যাবে। পান মামায় কথা শুনে মহাখুশি। অলিন্দ্রিয়া বিরক্তি আর খুশির মিশ্রণে ঘরে এসে জুয়েলকে ডাকলো। আপনার মেয়ে যাবে বলছে, উঠুন রেডি হন। জুয়েল বলল, জুলিয়া গেলে চলে যাক না অলি, আমরা বরং থেকে যাই, বাসা তো খালি। নো ফাজলামি, 10 মিনিটস টাইমের মধ্যে ফ্রেশ হয়ে নিচে নামুন। জুয়েল অলিন্দ্রিয়ার হাত টেনে ধরল। একটু কাঁথার নিচে আসো না অলি, আদর করে দিই। তোমায় ছবি আঁকার শিল্পী বানিয়ে যত কষ্ট ডেকে আনলাম, সারা বছর শিল্পী মুড়ে থাকো, আমার তো কোনো খেয়ালই নেই। অলিন্দ্রিয়া জবাবে মিষ্টি করে হাসল। খুব কাছে এসে বলল, সত্যি করে বলুন তো আপনার কোন বউটা বেশি পছন্দ, ছবি আঁকিয়ে না ইঞ্জিনিয়ার? জুয়েল এবার খুব শক্ত করে অলিন্দ্রিয়াকে জড়িয়ে ধরল। আমার তো তোমার ফুল প্যাকেজটাই পছন্দ, সব, তোমার ঘামের গন্ধ, তোমার নাক, তোমার চোখ, তোমার সব। আর যখন জুলিয়া পেটে ছিল ফোলা পেটটাও পছন্দ ছিল। ছি, পছন্দের কি ধরন? ঘামের গন্ধ, ফোলা পেট, তাও তো ভালো। আমার কোনো জিনিসই তো তোমার পছন্দ হয় না। কতভাবে নিজেকে মালিশ করি, তাও তো তোমার চোখে পড়ি না। পছন্দ হওয়ার মতো বিশেষ কিছু কি আছে? মাই গড, এটা কি হলো? সবসময় রোমান্টিক মুড। জুলিয়া, জুলিয়া দেখে যাও তোমার বাবাই কি করছে। জুয়েল অলিন্দ্রিয়াকে ছেড়ে দিল এবং বিছানার পাশে টেবিলের পানির জগটা ছুঁড়ে ভাঙল। অভিযোগের সুরে বলতে লাগলো, আর কখনোই কাছে ডাকবো না, কখনোই না। বিয়ের এতগুলো বছরে সবসময় আমারই খালি রিকোয়েস্ট করতে হয়, অপেক্ষা করতে হয়। জড় পদার্থ মেয়ে একটা। কত স্বপ্ন ছিল ঘর ভর্তি বাচ্চা কাচ্চা হবে। অলিন্দ্রিয়া চলে যাচ্ছিল, ফিরে এসে বিছানায় বসলো। এই যে আপনার এত রাগ অভিমান, এই জিনিসটাই তো আমার খুব পছন্দ। আপনি রাগ করলে আমার মন ভালো হয়ে যায়। হবেই তো, আমার নিজের এয়ারলাইন্সে জব, অথচ আমার নিজের বউকে নিয়ে কোথাও নিরিবিলি ঘুরে আসা হলো না। সবসময় কি আপনার হানিমুন মুড থাকে? কি বিচিত্র পাগল একটা। জুলিয়া চিন্তিত ভঙ্গিতে ঘরে ঢুকলো। উফ মামনি, আবার ভেঙেছ? বাবাই না তুমি? জুয়েল কাঁদো কাঁদো গলায় বলল। আম্মাজান, আপনার মামনি ভাঙল। আমি বললাম বিয়েতে শাড়ি পরলে কি হয়, এজন্যই আছাড় মেরে যোগ ভেঙে ফেলল। জুলিয়া অনুরোধের মতো করে বলল, শাড়ি পরলে কি হয় মামনি? বাবাইয়ের কথা তুমি একদম শোনো না। তুমি আমার স্কুলে গেলে সবাই ভাবে আমার বড় আপুকে নিয়ে এসেছি। কখনোই শাড়ি পরো না, আজ অন্তত পরো। আমিও তো শাড়ি পরবো। তুমি এই ভাঙা হাত নিয়ে শাড়ি পরবে? অঙ্ক মামি পরিয়ে দিবেন, একটুও ব্যথা পাবো না। অলিন্দ্রিয়া মেয়ের দিকে তাকিয়ে হেসে ফেলল। মেয়েটা দেখতে অবিকলতার মতো হয়েছে, সবসময় জ্ঞানী জ্ঞানী ভাব, যেন সে সব বুঝে, সব সামলাতে পারে। অথচ অলিন্দ্রিয়া জানে ভেতরটা একদম নরম ভঙ্গুর, ঠিক অলিন্দ্রিয়ার মতো। জুয়েলের মতো কেন হলো না? অলিন্দ্রিয়া মনে মনে প্রার্থনা করলো, অনেক বছর আগে তার জীবনে যেরকম একটা বিশ্রী ঘটনা ঘটেছিল, জুলিয়ার জীবনে যেন এরকম কখনোই না হয়। জুলিয়ার জীবনে যেন প্রথম থেকেই জুয়েলের মতো একটা মানুষ আসে। জুয়েল মেয়েকে আদর করতে করতে বলল, আম্মাজান, আপনার মা আমার জীবন তামা তামা করে ফেলেছে। আমি বললাম, আপনার আরো ভাই বোন দরকার, আরো বাবু দরকার।
আপনার মা শুনেই না। জুলিয়া কঠিন আদেশের সুরে বলল, মামনি তোমাকে না রোজ মাদার্স হরলিক্স খেতে বলেছি, খাচ্ছ না কেন? অঙ্ক মামি রোজ খাচ্ছে, তার তো ঠিকই বাবু হবে। অলিন্দ্রিয়া আসামের মতো বলল, হরলিক্স খেতে আমার বিচ্ছিরি লাগে আম্মাজান। কি করি? তুমি না খেলে বাবাইকে খাওয়াই মামনি, তার পেটে বাবু হোক। জুয়েল অলিন্দ্রিয়া দুজনেই মেয়ের কথায় হেসে ফেলল। অলিন্দ্রিয়া ফিসফিস করে বলল, জীবন এত মধুর কেন? জীবন এত ছোট কেন? সমাপ্ত।